আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। কিউরিয়াস সার্কেলের এপিসোড 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহফুজ ইমন, পড়াশোনা করছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে। আজকের এই এপিসোডটির মধ্য দিয়ে আমাদের নতুন একটি প্ল্যাটফর্ম কিউরিয়াস সার্কেল যেটি যাত্রা করতে যাচ্ছে। আমাদের এই কিউরিয়াস সার্কেলের উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এমন একটি কমিউনিটি তৈরি করার জন্য যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র ভাইয়েরা তারা যেন অভিজ্ঞতাগুলোকে একটি প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেন এবং এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন আমাদের মনের মধ্যে থাকা যে কোনো ধরনের প্রশ্ন এবং একটি প্রপার গাইডলাইন পেতে পারি। আজকের এপিসোডে আমাদের অতিথি হিসেবে রয়েছেন অর্ণব ভাইয়া, যিনি ইন্টারন্যাশনাল এসওএস এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। শুধু তাই নয়, তিনি স্ট্রিং টেকনোলজি এবং ইন্টারটেক সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আমাদের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার সাথে কো-হোস্ট হিসেবে যুক্ত রয়েছেন অরিক। তাই দেরি না করে আমরা সরাসরি চলে যাব ভাইয়ার কাছে। ঠিক আছে ভাই, তো প্রথমত হচ্ছে আপনার স্কুল জীবন আর কলেজ জীবন সম্পর্কে ভাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার আসলে স্কুল জীবন শুরু হয়েছে ময়মনসিংহ জেলা স্কুল থেকে। আমি এসএসসি ওই জায়গা থেকে কমপ্লিট করছি। এইচএসসি আমি আনন্দমোহন কলেজ থেকে শেষ করছি। তো দুই জায়গায় আমার আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো দুই জায়গায় আমি আলহামদুলিল্লাহ যে গোল্ডেন জিপিএ 5 পেয়ে শেষ করছি। এই তো আপনি তো 2017 সালে অস থেকে সিএসসি করছেন, এরপরে আপনি আবার জাহাঙ্গীরনগর থেকে এমবিএ করলেন, করার পর আবার নরওয়েতে গেলেন। তো এই যে আপনার ইঞ্জিনিয়ার থেকে বিজনেস লাইনে যাওয়ার যে পুরো প্যাথওয়ে এবং মাইগ্রেশনের প্যাথওয়ে, এটা আপনার কেমন? মানে এটাকে আপনি প্ল্যান করে করছিলেন না, যে অনেক সময় হয় না যে আমাদের হইতেছিল হইতে হইতে হয়ে গেছে এরকম আর কি? মানে আপনার পুরাটা একটু জার্নিটা একটু শর্টে বললে ভালো হতো। যে আচ্ছা, তো ফার্স্ট আসলে মানে যেটা ট্রু ফ্যাক্ট সেটা হলো বাংলাদেশের সবাই তো আসলে যখন এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর সবাই আসলে প্রাইভেটেই ভর্তি হইতে চায় না। ফার্স্টেই হয়তো পাবলিক ভার্সিটি, বুয়েট টুয়েট, ঢাকা ভার্সিটি এগুলাই চেষ্টা করে। তো আমিও ওরকম ছিল যে চেষ্টা করছিলাম। রেজাল্ট যেহেতু ভালো ছিল আমার, দুইবারে আমি বোর্ডে স্ট্যান্ড করছিলাম এসএসসি এইচএসসি দুইবারই ময়মনসিংহ থেকে। বাট আনফরচুনেটলি আসলে মানে আমার ভালো কোথাও পাবলিক ভার্সিটিতে হয়নি। তো তখন আমি আহসানুল্লাহর কথা শুনি জেলা স্কুলের এক বড় ভাইয়ের কাছে। তো জেলা স্কুলের বড় ভাইয়ের কাছে শোনার পর আমি তখন আমাদের সময় একটা ক্রেজ চলতেছিল যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো ওই প্রেক্ষিতে আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নেওয়া আহসানুল্লাহতে। আমাদের সময় ভর্তি টেস্ট ছিল না, শুধু ওই রেজাল্টের ভিত্তিতে অ্যাডমিশন হইতো। তো তখন আমাদের যেহেতু জিপিএ 5 ছিল, আমাদের মনে আছে যে সিএসসি তে যে 150 জন আমরা ভর্তি হয়েছিলাম, অলমোস্ট সবারই গোল্ডেন জিপিএ 5 ছিল আর কি। তো ওই কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নেওয়ার আসলে স্পেসিফিক কোনো রিজন ছিল না। তো বড় ভাইয়ের কাছ থেকে শুনছি এটাতে জব মার্কেট ভালো, গাইডলাইন আর কি প্রপারলি মানে পাইনি, অনলি শুনছি যে জব মার্কেট ভালো, এই জন্য নিছি আর কি। তো ওই জায়গা থেকে আমি 2013-তে আহসানুল্লাহ শুরু করছি। আহসানুল্লাহ শুরুতে ফার্স্ট চ্যালেঞ্জই ছিল আসলে বাসা খুঁজে পাওয়া ঢাকায়। ময়মনসিংহ থেকে আইসা আসলে ফেসবুকে লোকজন খুঁজে, গ্রুপ টুপ থেকে খুঁজে বের করে একটা বাসা নিছি, বাসা হয় নাই। তারপর মেস খুঁজে মেস ভাড়া নিছি। তো এরপরে আসলে আমাদের এই প্রবলেম থেকে আরেকটা, আমরা টুলেট অস্ট নামে একটা ফেসবুক গ্রুপ আছে। তো এই প্রবলেম থেকে আমরা টুলেস্ট অস্ট আমি আর আমাদের কিছু বড় ভাই মিলে ওই গ্রুপটা তৈরি করছিলাম আর কি। এই প্রবলেম থেকে এটা একটু শর্ট বললাম যাতে মানে অ্যানালাইজ হয় যে কেন আর কি এই নেওয়া হলো। তারপর আমি 4 বছর আহসানুল্লাহ শেষ করছি, ছিলাম মধুবাগে। ওইখান থেকে তারপর আমি যখন 2017 ডিসেম্বরে পড়াশোনা আমার শেষ হয়, তখন যেহেতু আসলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়লেও আমার যেহেতু আসলে এটাতে প্যাশন পুরোপুরি ছিল না, যে কোডিং স্কিল এগুলাতে আমি আসলে এত হাইলি ইনভলভ ছিলাম না। আমার অন্যান্য ফ্রেন্ডরা যেরকম অনেক কোডিং ভালো করতো, আমি ওরকম কোডিং ইনভলভ ছিলাম না। তো তখন 2017 বের হওয়ার পর চিন্তা করলাম যে কি করি। তারপর একটা ই জেনারেশন নামে একটা কোম্পানি আছে বাংলাদেশে। তো ওইখানে আমি জয়েন করি ইন্টার্ন হিসেবে, কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ইন্টার্ন। তো এটার কাজ ছিল টেকনিক্যাল সেলস, ধরতে গেলে যে মাইক্রোসফটের বিভিন্ন সার্ভিস ওগুলা সেল করা। তো ওইভাবে আমার জার্নি শুরু। ওইখানে আমি ফার্স্ট ইন্টার্ন হিসেবে ঢুকি, 3 মাস ইন্টার্ন করি। তো ওইখানে ইন্টার্ন করতে করতে আমার দেখা যায় যে আসলে আমার তো এসএসসি এইচএসসি সব জায়গায় সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বিজনেসের কিছুই আমি বুঝতেছি না। তো তখন আমি চিন্তা করলাম যে আমার বিজনেস রিলেটেড কিছু আসলে করা যায় কিনা। তখনই আমার এমবিএ করার ইচ্ছাটা তৈরি হয়। আর এমবিএ করতে গিয়ে তখন আমি খুঁজে বের করতে চেষ্টা করলাম যে কই থেকে করবো। তো তখন চিন্তা করলাম যে আইবিএ থেকে করলে বেটার হয়। তো আইবিএর কোচিং শুরু করছি ওই চাকরির পাশাপাশি। তো তখন আমার জাহাঙ্গীরনগর আইবিএ তে উইকেন্ড প্রোগ্রাম, যেহেতু আমি চাকরি করতেছি, তো শুক্র শনি 2 দিন আমি ওই জায়গায় আসলে আইবিএ এর এমবিএ তে ভর্তি হই জাহাঙ্গীরনগরে। তো এইভাবে আমার জার্নিটা শুরু আর কি। আচ্ছা ভাই, এখানে হচ্ছে ছিল, তো ওই লাইফটা সম্পর্কে ভাই একটু জানতে চাচ্ছিলাম।
হুম। আমরা তো জানি আস- যে আমাদের হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে অনেক পড়াশোনার প্রেশার অনেক বেশি থাকে। তো আপনি হ্যাঁ এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতেন? আসানুল্লাহর জীবনে আসলে আমি যখন আজকে এই জায়গায় বসে আছি, আসানুল্লাহর লাইফে যে মেসে থেকে আসলে পড়াশোনা করছে, আমার মনে হয় জীবনে মানে বাংলাদেশ হোক বিদেশ হোক, তার কাছে জীবনে আসলে কঠিন বলে আর কোনো শব্দ অবশিষ্ট থাকে না। ঠিক আছে, এই মেসের জীবন যে একবার এটাই ঢুকছে, প্লাস পড়াশোনার যে স্ট্রেস আর চাপ, যেহেতু আমাদের, আমি এখন সিস্টেম জানি না আসানুল্লাহ সিস্টেম চেঞ্জ করছে কিনা, মিড টার্ম তো নাই আমাদের সময়, মিড টার্ম ছিল না আর কি। আচ্ছা, আমাদের সময় থেকে শুরু হয়েছে আর কি বিষয়টা। আচ্ছা, তো মিড টার্ম ছিল আমরাই না। ফার্স্ট ব্যাচ, হ্যাঁ, আমরাই ফার্স্ট ব্যাচ। আচ্ছা আচ্ছা, তাহলে তো লাকি আর কি, যে এক হিসাবে হলো 70 মার্কের এক্সাম একবারে হয়তো ফাইনাল পরীক্ষার সাথে 30 মার্ক ছিল, মানে 20 মার্ক কুইজ আর 10 মার্ক অ্যাটেন্ডেন্স হ্যাঁ, ওরকম। হ্যাঁ। তো আমাদের সময় ওই একবারে চাপটা পড়ে যেত 4 মাসে গিয়ে, পরীক্ষা হয়তো যদিও সেমিস্টার 6 মাসের, কিন্তু আসলে তো মানে 4 মাসে গিয়ে সব কমপ্লিট হয়ে যায়, 1 মাস বন্ধ হ্যাঁ, থাকে, হ্যাঁ। ক্যারি ক্লিয়ারেন্স। সেমিস্টার ব্রেক থাকে। হ্যাঁ, সেমিস্টার ব্রেক থাকে। তো ওই সময়ে আসলে যে ওই লাইফ আসলে লাইফে এঙ্গেজ হয়েছে, তার কাছে বিদেশের লাইফ আর সবকিছু লাইফ আমার মনে হয়েছে যে আসানুল্লাহ শুধু পড়াশোনা না, এই ক্ষেত্রে এমন একটা লাইফ লেসন দেয় যেটাতে আসলে ওই মানুষ গিয়ে পৃথিবীর কোনো জায়গায় আমি মনে করি যে সে আটকাবে না, কারণ পড়াশোনার এত প্রেসার, আর যারা মেসে থাকে বাজার খাওয়া সবকিছু মিলে পড়াশোনা প্লাস এত পড়াশোনার প্রেসার, এত কিছু ম্যানেজ করে আসলে করার ফলে সে তার ভিত্তিটাই তৈরি হয়ে যায় যে জীবন যুদ্ধে যাওয়ার আগেই সে প্রস্তুত হয়ে যায়, আমার যেটা মনে হয়। তো আসানুল্লাহ লাইফ আসলে অনেক ডিফিকাল্ট ছিল আমার জন্য, যেহেতু মানে পড়াশোনায় খুবই সবসময় ভালো ছিলাম, কিন্তু আসানুল্লাহ আইসা আসলে হঠাৎ করে বাবা মার কাছ থেকে দূরে, মানে একটা স্বাধীনতা ফ্রিডমের একটা অপশন আছে, তো ওইটার ইউটিলাইজেশন আসলে প্রপারলি অনেকে করে করে না। তো আমরা ওই বড় ভাই ছোট ভাইদের ইয়েতে বেশি এঙ্গেজ ছিলাম, খেলাধুলা প্রোগ্রাম টোগ্রাম এগুলাই। তো ব্যাক বেঞ্চার হিসেবে আসানুল্লাহ আসলে শেষ করছি, ওই মানে মোটামুটি একটা রেজাল্ট করে আমি শেষ করছি আর কি। আচ্ছা, আচ্ছা। এরপর তো ভাই আপনি জাহাঙ্গীরনগরে এমবিএ করার পর হ্যাঁ মানে বিদেশে যাওয়ার প্ল্যান করলেন। তো হ্যাঁ নরওয়েতেই কেন, বা নরওয়ে কেন চুজ করলেন, বা চুজ আচ্ছা করা মানে আপনি যে ইউনিভার্সিটি অফ অস্লোতে পড়ালেখা করবেন এটা কিভাবে ডিসাইড করলেন, বা নরওয়েতে ওভারঅল নরওয়েতে যাওয়া মানে জার্নিটা কেমন ছিল, যে কেন ডিসাইড করলেন যে বিদেশ যাবেন, বা বিদেশ গেলে নরওয়েতেই কেন, অন্য দেশ না কেন? আচ্ছা, তো এটার দুইটা ফ্যাক্ট আছে, এটা দুইটার ফ্যাক্ট হলো, একটা হলো যে আম, যেহেতু আমরা আসলে সবকিছু ওপেনলি বলতেছি, ওপেনলি বলি, তো আসানুল্লাহ আমার একটা আম, 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 একটা জার্নি ছিল যে, যেহেতু আমার আগের ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আসানুল্লাহ যখন আমি ভালো করতে পারিনি অনেক বেশি অন্যান্যদের তুলনায়, বা নিজের এক্সপেকটেশন আমি মিট করতে পারিনি, তখন আমি যখন চাকরিতে ঢুকি এমবিএ এর ডিসিশন নেই। তো আহ, তারপর আমি খোঁজা শুরু করি, এমবিএ তে ঢোকার পর আসলে আমি চিন্তা করি যে আসলে এই জায়গা থেকে ক্যারিয়ার গ্রোথ আনাটা, মানে বিটুবি বিটুবি সেলসে বা বিটুবি টেক সেলসে বিটুবি এই গ্রোথটা আনাটা আসলে খুবই টাইম কনজিউমিং একটা ফ্যাক্ট। এর উপর ঢাকার লাইফ আসলে আমার জন্য মানে খুব বেশি টাফ ছিল, যে আমি ময়মনসিং এ ব্রট আপ হয়েছে, বড় হয়েছে। তো ঢাকার লাইফের সাথে আমি কোনো সময় কোপ আপ করতে পারিনি, ট্রাফিক জ্যাম বলো, এর উপর 5 দিন জব জব করে আমি তখন মহাখালীতে থাকতাম, তো মহাখালী থেকে 2 ঘন্টার জার্নি জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগরে। তো এই সবকিছু মিলে আমি খুব মানে 2 বছর খুবই স্ট্রাগল গেছে, যেহেতু আমার কোনো অফ ডে ছিল না, কোনো কিছু বন্ধ ছিল না। তো তখন আমি চিন্তা করলাম যে আস্তে আস্তে কোথায় পড়তে যাওয়া যায় বিদেশে। আর বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে বড় বাইন্ডিংস ছিল, আসানুল্লাহর হয়তো অনেকেই রিলেট করতে পারবে, রেজাল্ট একটা ফ্যাক্ট, এর উপর টিউশন ফিস। তো আমি যখন ফেসবুকে প্লাস ইন্টারনেটে ঘাটাঘাটি করতেছিলাম, তো আমি দেখলাম যে খুব কম কিছু কান্ট্রি আছে যেগুলো ফ্রি টিউশন ফিস দেয়, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোনো টিউশন ফি লাগে না। তো নরওয়ে ছিল ওয়ান অফ দোজ কান্ট্রিজ আর কি। তো ওইখান থেকে আমি নরওয়েটা পিক করছিলাম, যেহেতু তখন আসলে কানাডাও আমার চয়েসে ছিল, বাট কানাডাতে অনেক এক্সপেন্সিভ ছিল, টিউশন ফি অনেক হাই। অস্ট্রেলিয়া তখন এত হয়তো আমাদের সময় লুক্রেটিভ ছিল না, আমি এত বেশি কিছু জানতাম না অস্ট্রেলিয়া সম্পর্কে। ওই জন্য ইউরোপই মেইন আমার টার্গেট ছিল। তো ইউরোপে দেখতে গিয়ে আমি দেখলাম যে নরওয়ে আসলে এক হলো যে আমরা সবাই হয়তো ভিডিও টিডিও দেখছি, আমি সবসময় ছোটবেলায় সাধারণ জ্ঞানে পড়তে গিয়ে নিশীথ সূর্যের দেশ, যে দেশে আসলে সূর্য কখনো অস্ত যায় না। তো এই কারণে নরওয়ে চুজ করা, কিন্তু আমার সময় আসলে নরওয়ে খুবই পপুলার কোনো ডেস্টিনেশন ছিল না স্টুডেন্টদের জন্য। কিন্তু আমি আসার পর দেখছি যে আসলে অনেক অন্যরকম আর কি। তো এই ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া হলো এই, যে টিউশন ফিস ছিল না, আর ইন্টারনেটে যখন আমি ঘাটাঘাটি করছি, তো স্ক্যান্ডিনেভিয়ান লাইফস্টাইল এর উপর, এই জায়গার নেচারের যে সৌন্দর্য এর উপর হলো যে
এডুকেশন হলো ফ্রি, বাট ইউনিভার্সিটি অফ অসলো র্যাঙ্কিং এ 1 থেকে 100 টোটাল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ। আচ্ছা আচ্ছা। তো এই জন্য একটা আমি অ্যাটেম্প নিয়েছিলাম আর কি। আচ্ছা ভাই, এখানে আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে আমরা যারা এখন ভার্সিটিতে পড়াশোনা করছি 3-1 বা 3-2 এই ইয়াতে, আমাদের সবার মধ্যে আর কি একটা বিষয় নিয়ে অনেক কনফিউশন থাকে যে সিজিপি এর বিষয়টা অনেকে হয়তো চেষ্টা করার পরেও মানে ওটা অ্যাচিভ করতে পারে না যতটুকু আমাদের স্বপ্ন থাকে। তো এটা আসলে আপনার ক্যারিয়ার লাইফে কতটুকু ইফেক্ট ফেলতে পারে, তো সেই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো আসলে রেজাল্ট অবশ্যই একটা ফ্যাক্ট, রেজাল্ট ফ্যাক্ট ইন এ সেন্স যে মানে নরওয়ে হোক আর অন্য কোনো কান্ট্রি হোক, ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া বা মেইন মানদণ্ড যেটা দিয়ে আসলে জাজ করে সেটা হলো সিজিপি। এটা ভার্সিটির সিজিপি অবশ্যই একটা ফ্যাক্ট যে মানে যত সম্ভব ভালো করা। আর বাইরের ইউনিভার্সিটি গুলোতে থিসিসের একটা বড় ইম্প্যাক্ট আছে, যদিও ব্যাচেলার থিসিস আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না এই মাস্টার্স এর ক্ষেত্রে, কিন্তু তারপরও রেজাল্ট যদি আসলে ভালো না হয় তখন চিন্তা করতে হবে যে এক্সট্রা কোন ফ্যাক্টর আছে যেটা দিয়ে আমি আসলে আমার এই রেজাল্টটা কোপ আপ করতে পারবো। সেই ক্ষেত্রে এখন ওয়ান অফ দ্য কি ক্রাইটেরিয়া হলো আইএলস এর রেজাল্ট ভালো করা, জিমেট বা জিআরই এগুলাই রেজাল্ট ভালো করা। তো আমার আইএলটিএস স্কোর ছিল 7.5, যে ওভারঅল যে ব্যান্ড স্কোর ছিল ওটাই আমার ছিল 7.5। তো আমার মনে হয় মোটামুটি সবগুলা ব্যান্ড স্কোর 6.5 এর উপর ছিল আর কি। তো ওভারঅল আমার আসছে হলো 7.5। তো যেহেতু আমার রেজাল্ট একটু মানে কম ছিল, আমার ভার্সিটিতে জব এক্সপিরিয়েন্স প্লাস হলো মোটিভেশন লেটার আর অলসো হলো যে এই আইএলটিএস এর যে স্কোর, এগুলো আসলে বুস্ট আপ করতে হেল্প করছে। এখন কারো যদি আসানুল্লাহ আসলে রেজাল্ট তোলাটা টাফ, এটা আমরা যারা বাংলাদেশে থাকি তারা জানে, কিন্তু অন্য ভার্সিটির সাথে এই জায়গায় কিন্তু যখন মানে অ্যাপ্লিকেশন করে তারা কিন্তু আর মানে আলাদা করতে পারে না যে আসানুল্লাহ রেজাল্ট করা কঠিন, অন্য এক্স ওয়াই জেড ভার্সিটিতে ইজি, এইভাবে কিন্তু ভাগ করতে পারে না। তো এই জন্য আসলে রেজাল্ট কম হলে, সিজিপিএ কম হলে এটা অন্য কোনো দিক দিয়ে যেমন আইএলটিএস, তারপর প্রজেক্ট, জব, এগুলো দিয়ে আসলে কভার আপ করতে হয়। আচ্ছা আচ্ছা। ভাই তাহলে আজকে ওই প্রশ্নটাতে আছি যেটার জন্য সবাই মিলে এই পডকাস্টটা দেখবে, যে হ্যাঁ, আপনার নরওয়ে যাওয়ার প্রসেসটা আপনি কি নিজে করছিলেন, এবং এটার জন্য আপনার যে লেটার অফ রিকমেন্ডেশন বা এসওপি বা যে কোনো মানে ইউনিভার্সিটি সিলেক্ট করা, ওখানে অ্যাপ্লাই করা, এগুলি তো নর্মালি আমাদের এখানে যেমন অনেক এজেন্সি আছে যেমন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া হ্যাঁ, জানার জন্য ওরা কি করে স্টুডেন্টদের তরফ থেকে একটা ফাইল খুলে স্টুডেন্টরা হ্যাঁ, ওটাকে ইনফরমেশন দেয়, বাকি কাজ ওরাই করে। এখন হ্যাঁ, নরওয়ে, ডেনমার্ক বা সুইজারল্যান্ড এসব কান্ট্রির জন্য স্পেশালি কোনো এজেন্সি বাংলাদেশে খুব একটা পপুলার না। তো সেক্ষেত্রে যেসব স্টুডেন্ট এসব দেশে যাইতে হয় তাদেরকে হয়তো নিজে থেকে এইসব অ্যাপ্লাই করতে হবে। তো হুম। আপনার অ্যাপ্লাই করার পুরো প্রসেসটা যদি আপনি একটু শর্টে বলতেন যে কিভাবে অ্যাপ্লাই করলেন, ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলেন, তারপরে এসওপি কালেক্ট করলেন বা লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করলেন, মানে পুরো প্রসেসটা যদি বলতেন তাহলে সুবিধা হতো, যে কারণে আর কি সবাই মোটামুটি এই প্রসেসটা দেখতে যাবে আর কি। আচ্ছা, 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 হ্যাঁ, এটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ যে আমি যখন ভার্সিটি খুঁজতে গেছিলাম আমিও সেম প্রবলেম। ইভেন নরওয়ে বা স্ক্যান্ডিনেভিয়া তো আসলে খুব পপুলার ডেস্টিনেশন না আমাদের জন্য। তো এই জায়গার ইনফরমেশন বের করা আসলে খুব কঠিন। তো তখন আমার সময় তো এআইও ছিল না, এখন তো আসলে এআই আসার ফলে অনেক ইনফরমেশন অ্যাক্সেস পাওয়া ইজি হয়ে গেছে। কিন্তু তখন যেই প্রসেসগুলো ছিল আমি তখন ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম, যেসব বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতেই গ্রুপ আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে। তো ঘাটাঘাটি করতে করতে নরওয়ের যে গ্রুপ, বাংলাদেশ ইনকামিং স্টুডেন্ট ইন, এখন নরওয়ে নাই, এখন হলো স্ক্যান্ডিনেভিয়া, যেহেতু আসলে আমি ওটা পরে আসবো টিউশন ফি ইমপ্লিকেশনেরটা। টিউশন ফি দেওয়ার আগে শুধু ওই গ্রুপটা নরওয়ে নিয়ে কাজ করতো আর কি। তো ওই গ্রুপে 3-4 জন বড় ভাই ছিল, মডারেটর ছিল, ওনারা বাংলাদেশি, ওনারা এখানে পড়াশোনা করছে, এখানে ছিল। এক ভাই এখন ইউএসএ তে, আরেক 2 ভাই এখনো প্রেজেন্ট আর কি, এই নরওয়েতেই আছে। তো ওই গ্রুপে জয়েন হওয়ার পর আমি প্রসেস দেখলাম, আসলে প্রসেস খুবই ইজি, কোনো এজেন্সি কিচ্ছু লাগে না। এইটা শুধু ফেসবুকে ফাইল আপলোড করার মতো 5-6টা ডকুমেন্টস আপলোড করতে হয় নরওয়ের একটা পোর্টালে, মানে স্টুডেন্ট ওয়েব নামে একটা পোর্টাল আছে, যেই পোর্টাল হলো সেন্ট্রালাইজড পোর্টাল আর কি। যে কোনো স্টুডেন্ট যদি 6টা বা 7টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যায়, তাকে ওই একটা পোর্টালে ঢুকেই শুধু তার রিকোয়ারমেন্ট ওইখানে দেওয়া আছে, যে ব্যাচেলর সার্টিফিকেট, তারপর যদি মাস্টার্স কেউ করে পরে আসতে চায় ওইগুলার একাডেমিক সার্টিফিকেট, এই জিনিসগুলো রিলেটেড পরে আইএলস এর স্কোর, এগুলো জিনিস আপলোড করতে হয় আর কি ওই পোর্টালটায়। তো ওই পোর্টালটা আপলোড করার পরে এই প্রসেসটা এইভাবে যায়। কিন্তু আমি যে হেল্পটা পাইছিলাম ওই ফেসবুক গ্রুপ, ইভেন এখনো ওই ভাইরা আসলে হেল্প করে। কেউ যদি ফেসবুক গ্রুপে জয়েন হয় আলটিমেটলি তার কোনো এজেন্সির আসলে কোনো প্রয়োজন নাই, সব ফাইল এ টু জেড আকারে দেওয়া আছে যে কিভাবে প্রসেস করতে হবে, আর প্রসেস খুবই ইজি। তো আমাদের এই জায়গার বাংলাদেশের কমিউনিটির ওই ফেসবুক গ্রুপের ভাইরা এখনো যারা এইবারও আসতেছে তাদের নিয়েও একটা মেসেঞ্জার করছে, আমি ওই ফেসবুক গ্রুপের লিঙ্কও দিয়ে দিব, আবার যেখান থেকে আর কি সব
স্টুডেন্টরা ভার্সিটির লিস্ট, সাবজেক্ট লিস্ট সব দেখতে পারবে, ওই দুইটা আমি দিয়ে দিব তোমাদেরকে, পরে ওইটা তুমি আর কি দিয়ে দিও। তো ওই জায়গা থেকে আসলে অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু। এই আর যদি আমি বলি ইনটেক, নরওয়ের ইনটেক হলো একটা, ইনটেক শুরু হয় আগস্ট থেকে তার একাডেমিক শুরু হয়। তো এখন চলতেছে হলো আগস্ট মাস, কিছুদিন পরেই একাডেমিক কারিকুলাম শুরু হবে। কিন্তু এটার প্রসেস শুরু হয়, পোর্টাল ওপেন হয় হলো অক্টোবর থেকে ডিসেম্বরের মাধ্যমে হলো অ্যাপ্লিকেশন পিরিয়ড হয়। তো ওই সময়ের ভিতর অ্যাপ্লিকেশন করতে হবে, করলে নেক্সট ইয়ার আগস্টে সে যদি সিলেক্ট হয় তাহলে নেক্সট ইয়ার আগস্ট থেকে সে স্টাডি করতে পারবে। আর রেজাল্টটা দেয় হলো ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় আর কি। কেউ যদি ডিসেম্বরের আগে অ্যাপ্লাই করে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লাই করলে মার্চের মধ্যে মোটামুটি রেজাল্ট পাওয়া যায়, তারপর সে প্রসেস, ভিসা প্রসেস ওইভাবে সে আসতে পারবে আর কি। ভাই তাহলে এখানে স্টুডেন্টদেরকে যে অ্যাডমিট করা হয় মেইনলি ওদের কি দেখা হয়? যেমন ধরেন কারো যদি সিজিপিএ কম থাকে তাহলে আপনি ওকে কি সাজেস্ট করবেন যে কি কি বিষয় ওকে ভালো রাখা উচিত? ওর কি জব এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, নাকি ওর ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা বেশি রাখা উচিত, না রিসার্চ কয়েকটা করা উচিত? মানে ধরেন কারো সিজিপিএ একটু কম বা অ্যাভারেজ, সেক্ষেত্রে আর কি সে যদি করতে চায় ধরেন এরকম টপ একটা ইউনিভার্সিটি। এরকম ক্রাইটেরিয়া হলো যে এই জায়গায় নরওয়েতে হলো এভারেজ সি লাগে, এখানের একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্টে ওই সি এর ইকুইভ্যালেন্ট হয়তো আসানুল্লাহ বা বাংলাদেশের সিজিপিএ কনভার্ট করলে 2.75 থেকে 3, এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। বাট অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো টাকা লাগে না, ফার্স্ট কথা হলো এটা কোনো টাকা লাগে না, প্লাস কোনো ডকুমেন্ট সেন্ড করতে হয় না। তো আমি আসলে সবাইকে এনকারেজ করব, রেজাল্ট ভালো কম যাই থাকুক হলো অ্যাপ্লাই করা, যেহেতু অ্যাপ্লিকেশন ফ্রি, আর অ্যাপ্লিকেশনের জন্য অনেক হ্যাসেল নাই, শুধু ডকুমেন্টস যদি হাতে থাকে, আইএলটিএস এর স্কোর থাকে, এগুলা আপলোড করা আর কি, শুধু পোর্টালে পিডিএফ আকারে। তো সবারই উচিত আসলে অ্যাপ্লিকেশন করা, কারণ ইউ নেভার নো, কেউ বলতে পারে না আসলে যে কার অ্যাপ্লিকেশন সিলেক্ট হবে কার সিলেক্ট হবে না। কারণ ক্রাইটেরিয়া গুলো হলো নরওয়েতে, যে আমি একটা ফ্যাক্ট দেখছি যে আমার এক ফ্রেন্ড ঢাকা ভার্সিটিতে, তার সিজিপিএ ছিল 3.5 এর উপর আর কি ঢাকা ভার্সিটিতে, সেও সিসিতে ছিল, বাট আমার ছিল 3 এর নিচে। তো সে 1 বছর পরে অ্যাপ্লাই করছে, তার কিন্তু হয় নাই, কারণ হলো আবার আমার যেহেতু 1 বছর আগে কিন্তু হয়েছে। তো দুইটার ডিফারেন্স পরে গিয়ে আমি দেখলাম যে ওরা শুধু রেজাল্ট দেখে না, ওরা দেখে যে ওই কোর্সের সাথে মাস্টার্সের যে ইকুইভ্যালেন্টের কোর্সের রিকোয়ারমেন্ট, যে ম্যাথে 30 ক্রেডিট লাগবে বা এই স্পেসিফিক ফিজিক্সে 10 ক্রেডিট লাগবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে বিভিন্ন। কোর্স ডিটেলে গেলে ওগুলো পাওয়া যায়। তো আমার ওই ফ্রেন্ড যদিও 3.5 ঢাকা ভার্সিটি থেকে সে পড়াশোনা করছিল, কিন্তু তার যেহেতু ম্যাথমেটিক্সে ওরকম কোর্স ছিল না, আর আমাদের তো ফিক্সড কোর্স, তো আমাদের কিন্তু ম্যাথমেটিক্সের অনেক কোর্স থাকে, সব ডিপার্টমেন্টে আমি জানি যে অনেক কোর্স থাকে। তো ওইটা হলো ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। সো শুধু আসলে রেজাল্টের বেসিসে ইভালুয়েট করে না, এখানে কোর্স আছে, কোর্সের মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, এতগুলো কোর্স কমপ্লিট মানে যদি করা থাকে, ওইভাবেও তাও প্রায়োরিটি দেয়। আর রেজাল্টের ফ্যাক্ট যদি থাকে, এই জায়গায় মোটিভেশনাল লেটার কোনো কোনো ভার্সিটি আস করে, স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে হলো যে যেমন একটা কোর্স আছে এন্টারপ্রেনারশিপ, ওই জায়গায় যেমন মোটিভেশন লেটার লাগে, আবার অনেক কোর্সে মোটিভেশন লেটার লাগে নাই, অনলি হলো রেজাল্টের ক্রাইটেরিয়া মেন। তো যার আবার ওই কোর্সটাই হলো জব এক্সপিরিয়েন্সের একটা ক্রাইটেরিয়া আছে, তোমার সিভি আপলোড করতে হয়। তো এটা আসলে সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। তো এইটা তোমার ওই এডুকেশনাল পোর্টাল থেকে, ভার্সিটির পোর্টাল থেকে স্পেসিফিক জবের জন্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট দেখে তারপর তোমার অ্যাপ্লিকেশনটা প্রসিড করতে হবে। আর এই জায়গার এডুকেশনাল ইনস্টিটিউট গুলার সবগুলা ওয়েবসাইটই খুবই মানে এনরিচ, সব ইন ডিটেলস দেওয়া থাকে, কতগুলা সিট বা কতগুলা কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ক্রাইটেরিয়া তার ইভালুয়েশন হবে, এগুলো সবই বলে দাও। তো ফার্স্ট কাজ হলো আসলে ভার্সিটি সিলেক্ট করা, ভার্সিটি সিলেক্ট করে প্রত্যেকটার আন্ডারে যেই যেই সাবজেক্টে সে এলিজিবল, ওই সাবজেক্টগুলো লিস্ট ডাউন করে নিজেকে মানে ওইভাবে প্রিপেয়ার করা। নরওয়েতে তো 2023 সাল পর্যন্ত মানে আপনি যতদিন অ্যাপ্লাই করছেন ততদিন টিউশন ফি ফ্রি ছিল, এরপর বোধহয় আবার টিউশন ফি মানে আছে। এখন বর্তমানে এটা কি অবস্থা, মানে টিউশন ফি? আচ্ছা, নরওয়েতে আসলে মানে আমি যদি প্রসেসটা বলি, যে ফার্স্ট কেউ অ্যাপ্লিকেশন করলো, আপলোড করলো, তারপর সে রেজাল্ট পেলো, হয়তো মার্চ এপ্রিলের দিকে রেজাল্ট পেয়ে গেল, তারপরের কাজ হলো তার ভিসা অ্যাপ্লাই করা। আর ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ থেকেই করা যায়, এর জন্য ইন্ডিয়া যাওয়া লাগে না, ওই ড্যানিশ এম্বাসি নরওয়ের ভিসা প্রসেস করে থাকে। তো খুবই ইজি প্রসেস, অ্যাপয়েন্টমেন্টও মনে হয় এখন নেওয়া লাগে না। তো শুধু কাগজপত্র যেগুলো অরিজিনাল আছে ওগুলো জমা দিলেই
15-20 দিনের মধ্যে মানে ডিসিশন দিয়ে দেয়। তো এর ফাঁকে যেই প্রসেসটা সেটা হলো যে টিউশন ফিস, এর মাঝে লিভিং এক্সপেন্স পাঠাতে হবে। লিভিং এক্সপেন্সটা এখন আমি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে 1,60,000 63,000 ক্রোনারের মতো। তো এটা মোটামুটি এখনকার রেট হিসাব করলে হয়তো 17-18 লাখ টাকার মতো হবে এক বছরে লিভিং এক্সপেন্স স্টুডেন্টকে পাঠাইতে হবে। তো এইটা আসলে জার্মানির ব্লক মানির মতো না, কারণ এইটা স্টুডেন্ট যখন ভিসা পাওয়ার পর এইখানে আসবে, স্টাডিতে আসবে, তখন 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর ওই পুরা ব্লক মানিটা, যেই টাকাটা সে পাঠাইছিল লিভিং এক্সপেন্স হিসেবে, সেই পুরো টাকাটা আবার তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে স্টুডেন্টের। ওইটা পাঠানোর কন্ডিশনই এটা যে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি বা অথরিটি দেখতে চায় যে স্টুডেন্ট আসলে ক্যাপাবল এনাফ কিনা নরওয়েতে সার্ভাইভ করা, কারণ নরওয়ে হলো ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ এর মধ্যে একটা। তো ওই জন্য আসলে এই টাকা পাঠানোর রেস্ট্রিকশন বা নিয়মটা ইমপ্লাই হয়েছে। তো এটা আসার পর সাথে সাথে দিয়ে দেয়। তারপরের প্রসেস হলো যে টিউশন ফিস, যেটা টিউশন ফিস আগে আমাদের ছিল না। তো 2023 সাল থেকে যখন ইমপ্লাই করলো, তো অনেক হাই টিউশন ফিস, বছরে 2-2.5 লাখ ক্রোনার, দ্যাট মিনস অলমোস্ট 30 লাখ টাকা বছরে স্টুডেন্টের জন্য দেওয়া লাগতো। তো 2023 সাল থেকে যখন এই টিউশন ফিস দেওয়া স্টার্ট হলো, তখন দেখা গেলো যে স্টুডেন্ট নাই এখানে। তো আসলে নরওয়েজিয়ান যারা নেটিভ নরওয়েজিয়ান তারা পড়াশোনা করে, কিন্তু বাট তাদের অনেক ফ্রিডম আছে, তারা চাইলেই এক একজন ক্যারিয়ার চুজ করতে পারে, কেউ আর্টিস্ট হইতে পারে, কেউ সেলুনে কাজ করতে পারে, কেউ কনস্ট্রাকশনে, মানে অনেক ভ্যারাইটি। তার যে এডুকেশন নিতেই হবে হায়ার এডুকেশন মাস্টার্স, ওরকম না। তো এত হাই টিউশন ফি দেওয়ার ফলে যে প্রবলেমটা হলো যে ইউনিভার্সিটি গুলো স্টুডেন্ট পাইতেছিল না, কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতেছে না, তাদের তো রিসার্চের কাজ দরকার, এই জায়গায় স্কিলের লোক দরকার। এইসব লোকের কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি তৈরি হয়েছে, ভ্যাকুয়াম হয়েছে। তো এই বছর থেকে, গত বছর থেকে ধাপে ধাপে স্টুডেন্ট ফি, টিউশন ফি কমানো শুরু হয়েছে। তো এই বছর আমি দেখলাম, যদিও ইউনিভার্সিটি অফ অসলো এখনো কমায় নেই, বাট অন্যান্য অনেক ইউনিভার্সিটি অলমোস্ট হাফ করে ফেলছে টিউশন ফিস। তো মোটামুটি 1 লাখ ক্রোনার আমি দেখছি, 1 থেকে 1.5 লাখ ক্রোনার বছরে টিউশন ফিস হিসেবে তার মানে পাঠাইতে হবে ইনিশিয়ালি। তো এইটা আবার নন রিফান্ডেবল, এটা অ্যাজ এ টিউশন ফিস তার দিতে হবে। তো 15 থেকে 17 লাখ টাকার মতো তাকে পাঠাইতে হবে আর কি। তো আস্তে আস্তে আমার যেটা মনে হইতেছে, যেহেতু স্টুডেন্ট অনেক কমে গেছে, তো টিউশন ফিস এই বছর সামনের বছর আরো অনেক কমে আসবে, যেহেতু আসলে সব ভার্সিটি আস্তে আস্তে কমানো শুরু করে দিচ্ছে অনেক, মানে 1 লাফে হাফ কমে গেছে অলমোস্ট। ভাই তাহলে বাংলাদেশ থেকে তো অনেকে যেহেতু যাবে, যে ধরেন আপনি বললেন 1 থেকে 1.5 লাখ ওনার পাঠাবে, অনেকে তো এটা ধার নিয়ে পাঠায় বা লোন নিয়ে পাঠায়। তো নরওয়েতে যে এই পার্ট টাইম জব করে নিজের এক্সপেন্সটা, মানে টিউশন ফি না হয় কমাইলো, কিন্তু লিভিং এক্সপেন্সটা নিজেকেই বিয়ার করতে হবে। এখন এটা কি পার্ট টাইম জব করে নরওয়েতে নিজে থেকে পড়ালেখার পাশাপাশি, একটা ভালো রেজাল্টের পাশাপাশি পার্ট টাইম জব করে কি এটা কভার করা সম্ভব কিনা, এই বিষয়ে যদি আপনি বলতেন। হ্যাঁ, তো ফার্স্টেই আমি অ্যাড করি, ওই যে যে লিভিং এক্সপেন্সটা সে পাঠাইলো 1,60,000 ক্রোনার টাইপ, এটা আসার পরে কিন্তু সাথে সাথে স্টুডেন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ইউনিভার্সিটি বা অথরিটি এই টাকাটা ট্রান্সফার করে দেবে। তো স্টুডেন্ট যদি লোন করে আসে, সাপোজ সে লোন করে আসছে বা এই টাকাটা সে ফেরত দিতে চায়, সে কিন্তু ইনস্ট্যান্টলি 1 মাস পরে বা 2 মাস পরে সে পুরা টাকা বা এর একটা বড় পোর্শন সে কিন্তু বাংলাদেশ ট্রান্সফার করে দিতে পারে। একটা বার্ডেন কিন্তু তার এখান থেকে চলে গেল। সেকেন্ড হলো যে টিউশন ফিস, সে 1 থেকে 1.5 লাখ ক্রোনার দিল 1 বছরের জন্য, সেটা তো সে দিয়েই আসছে। এখন কেউ যদি এই টিউশন ফিসটা আসলে তুলতে চায় বা লিভিং এক্সপেন্স সে যদি বিয়ার করতে চায়, দুইটা ক্রাইটেরিয়া। এক হলো কেউ যদি সিঙ্গেল আসার ফলে স্টুডেন্ট সে সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করতে পারবে স্টুডেন্ট। তো এইগুলা মোটামুটি ম্যাক্সিমাম কাজ আসলে লোকজন রেস্টুরেন্টেই করে, রেস্টুরেন্ট আছে, আরো মানে অনেকে ফুডোরা করে। তো এই কাজ করে সর্বনিম্ন নরওয়ের বর্তমান রুলস অনুযায়ী 206 ক্রোনার হলো ঘন্টায় মিনিমাম, মানে মিনিমাম পেমেন্ট, যেই পেমেন্ট যে কাজে নিয়োগ করবে তাকে দিতেই হবে, যে কাজ করতেছে আর কি তাকে দিতেই হবে। তো এটা হলো লোয়েস্ট। এর উপর উইকেন্ড পেমেন্ট আছে, রাত্রে কাজ করলে সেটার এক্সট্রা পেমেন্ট আছে। আর নরওয়েতে লেবার ল খুবই স্ট্রিক্ট, এই জায়গায় আসলে মানে কাউকে ধোকা দিয়ে কম দিয়ে মানে যে কাজ করে নিবে, মানে ওই অপশনটা খুবই ন্যারো। আরেকটা পজিটিভ দিক হলো বড় সিটি গুলাতে, অসলো, থ্রন্ডাইম, বার্গেন, পরে স্তাভাঙ্গার, এইসব বড় বড় যে সিটি বা আশপাশের যে সিটি গুলাতে, এইগুলাতে আসলে জবের ক্রাইসিস খুব একটা নাই, পার্ট টাইম জব মোটামুটি ভালোই অ্যাভেলেবেল। আমি এখন পর্যন্ত কাউরে দেখি নাই যে বাংলাদেশ থেকে আসছে সে পার্ট টাইম জব পায় নাই। ইভেন কেউ চাইলে 1টা 2টা
মানে মাল্টিপল জব সে এট এ টাইম কন্টিনিউ করতে পারে। তো সপ্তাহে যদি সে কেউ 20 ঘন্টা কাজ করে, 20 ঘন্টা কাজ করলে সে মাসে যদি আমি 80 ঘন্টা ধরি, তার ইনকাম মোটামুটি যদি লোয়েস্টও আমি হিসাব করি তাও 16,000 ক্রোনারের মতো সে এক মাস ইনকাম করবে। তো এখান থেকে ট্যাক্স দেওয়ার পরে হয়তো 12,000 টাকার মতো তার থাকবে। 12,000 টাকা বাংলাদেশি টাকা 1.5 লাখ টাকা আর কি। এটা তার হইলো নেট অ্যামাউন্ট যেটা তার রইলো। এর উপর আসতেছে লিভিং এক্সপেন্স। লিভিং এক্সপেন্স মোটামুটি বড় সিটিতে যদি কেউ থাকে, থাকা খাওয়া সব মিলে 7 থেকে 8,000 টাকার মধ্যে, যদি মানে অন্য কোনো এক্সপেন্স তার না থাকে, মোটামুটি বাংলাদেশে যে লাইফস্টাইল আসানুল্লাহ কেউ লিড করে ওই সেম লাইফস্টাইল যদি সে এখানে লিড করতে পারে, তো 7-8 হাজার ক্রোনারের মধ্যে ইজিলি আসলে হয়ে যায় সব মিলে। তো তাও মোটামুটি 3-4 হাজার ক্রোনার তার সেভিংস থাকে। আর আরেকটা বড় দিক হলো সে ফুল টাইম জব করতে পারবে স্টুডেন্ট যখন তার ভ্যাকেশন পিরিয়ড, সাপোজ মে মাসে 5 উইকস, তো ওইখানে সে এক্সট্রা কাজ করতে পারবে। এখানের যে হলিডে গুলা সেখানে সে এক্সট্রা কাজ করতে পারবে। ডিসেম্বর যেটা ওই ফুল মান্থ সে এক্সট্রা কাজ করতে পারবে, আনলিমিটেড, ওইখানে কোনো ক্যাপ নাই। পরে হলো জুন জুলাই, অনেকে আগস্টও করে ভার্সিটির প্ল্যান অনুযায়ী। কারো ক্লাস যদি একটু পরে শুরু হয় তাহলে সে আগস্ট মাসেও ফুল টাইম কাজ করতে পারে, কিন্তু জুন জুলাই অলমোস্ট সবাই এখানে ফুল টাইম কাজ করে। মে জুন জুলাই যার পরীক্ষা আগে শেষ হয়ে যায় সে আগে থেকে কাজ শুরু করে। ওই সময় কেউ যদি মানে ফুল টাইম জব করে, ফুল টাইম জব করলে তার স্যালারি অলমোস্ট 30-35 হাজার ক্রোনার মিনিমাম ঢুকে। তো ওইটা ট্যাক্স বাদ দিয়ে 25,000 টাকার মতো তার থাকে, 25,000 ক্রোনারের মতো তার থাকে। এই টাইম স্লট গুলো কেউ যদি ইউটিলাইজ করতে পারে, সে আসলে জব ফুল টাইম করতে পারতেছে। 3 মাস 12 মাসের মধ্যে 3 থেকে 4 মাস সে ফুল টাইম জব করতে পারতেছে টেকনিক্যালি স্টুডেন্ট। তো এই 3-4 মাস যে ভালো করে আসলে জব করতে পারে, সে আসলে টিউশন ফিস সিঙ্গেল যদি আসে সে উঠাই ফেলতে পারে। আচ্ছা ভাই, আপনি তো শুরুতে বাংলাদেশে জব শুরু করেছিলেন, তার হ্যাঁ। পরবর্তীতে নরওয়েতে আপনার অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ এবং নরওয়েতে জব কালচার আসলে পার্থক্যটা কই ওয়ার্কিং কালচারের মধ্যে? আচ্ছা, নরওয়ে আর বাংলাদেশে জব কালচার আর পার্থক্য আসলে অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি। এই জায়গায় আসলে আমি যদি আমার এখনের কথা বলি, আমার এই মানে বাবু হয়েছে 1.5 বছর আগে। তো আমি আজকে থেকে আমার পরবর্তী 2 মাস আমার হলো প্যারেন্টাল লিভ, মানে পেইড লিভ গভর্নমেন্ট থেকে। এটা টোটাল 4.5 মাস আমি ভাগ করে এই বছর 2 মাস নিছি, পরের বছর 2 মাস নিছি। বাংলাদেশে আমি জানি না যে মেয়েদেরও এত বেশি পেইড লিভ দেয় কিনা, জানি না। এটা হলো মানে ছেলেদের ক্ষেত্রে। আর এই ছুটি হলো বাধ্যতামূলক, যে এটা তোমাকে নিতেই হবে, মানে ইম্পোজড। এটা মানে না নিয়ে অন্য কিছু করবা এটার ওই নেই, এটা গভর্নমেন্ট থেকেই এই ফ্যাসিলিটিসটা দেয়, পেইড লিভটা দেয়। আরো হায়ারার্কিটা হলো ফ্ল্যাট। বাংলাদেশে যেমন অনেক বসের সাথে মানে অনেক কিভাবে বলি যে পিরামিডের আকারে যে রিলেশনশিপটা থাকে, এই জায়গায় হলো ম্যাক্সিমাম অর্গানাইজেশনই ফ্ল্যাট। আমার বসের সাথে আমি ফ্রেন্ডের মতো আচরণ। আমার ফার্স্ট যে কোম্পানি ছিল এমএরএল যে মডেলিং, ওই জায়গায় আমার সিইও, তার সাথে আমার রিলেশন, মানে কেউ যদি এইখানে ওইটা মানে আমার সামনে আমার সিইও বসে রয়েছে, তার উপর আমি টেবিলে পা তুলেও আমি কাজ করছি, এরকম আর কি। সেও কাজ করছে। ফার্স্ট কিছুদিন আমার অকওয়ার্ড মনে হয়েছে, আরে টেবিলের উপর পা তুলে, মানে আমার মুখের উপর তার পা, কিন্তু মানে মুখের সাইডে। তো আমি ফার্স্টে বুঝিনি, এটা একটু কালচারাল শক ছিল। তো পরে দেখলাম আসলে খুবই নর্মাল। পরে আমিও রিল্যাক্সের জন্য পা তুলে বসছি, কেউ কিছু মনে করে, এটা মনে করার আসলে কোনো ফ্যাক্ট না, যেটা আমি জানি না বাংলাদেশে সম্ভব কিনা। এর উপর মাইক্রো ম্যানেজমেন্ট নাই, যে একবারে টাইম টু ধরে 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 হিসাব করবে যে কোন জায়গায় কি হয়েছে, কি কাজ করছো, বা এই জিনিসগুলা নাই। কিন্তু ট্রাস্ট একটা বড় জিনিস এই নরওয়েজিয়ান কালচারে। ট্রাস্ট, সোসাইটিতে ট্রাস্ট অনেক বড় জিনিস। তারা বিলিভ করে যে আমি যদি মাইক্রো ম্যানেজও না করি, এমপ্লয়ি যেই কমিটমেন্ট করছে সেই কমিটমেন্ট সে ফিল আপ করবে, সেটা সে হোম অফিস করে হোক, সেটা সে অফিসেও যদি আসে সেভাবে হোক। তো পার্থক্য ডিফারেন্স আসলে অনেক বেশি বাংলাদেশের সাথে। বাংলাদেশে আমার এখনো মনে আছে যে 6টা 7টা 8টা নাই, মানে আমার জব থেকে বাসায় যাইতে যাইতে খুবই স্ট্রেস, এর উপর ওই জার্নি করে বাসায় যাওয়া। আর এই জায়গায় আসলে 4টার মধ্যে ম্যাক্সিমাম ডে, 8টা থেকে কাজ শুরু হয়, 4টার মধ্যে কাজ ক্লোজ, মাঝখানে আধা ঘন্টা পেইড ব্রেক থাকে, লাঞ্চ ব্রেক, তো 7.5 ঘন্টা আর কি কাজ। এরপরে কেউ যদি এক্সট্রা কোনো কাজ থাকে কাজ করতে চায় বা করতে চায় না। আর স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হলো যে রেস্টুরেন্টের যেই জব বা অন্যান্য যে জবগুলো আছে,
তার একটা শিফট থাকে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, 8 ঘন্টার শিফট, এর উপরে যাই হোক তাকে ওভার টাইম পেমেন্ট অ্যাড হয়। আর ওই লোক চাইলে ওভার টাইম নাও করতে পারে, যে এমপ্লয়ার চাইলেই যে বলবে যে তুমি আরো 2 ঘন্টা কাজ করো, সে ডিনাই করার তার রাইট আছে, আমি কাজ করব না। আর যদি সে কাজ করে তাকে ওভার টাইম পেমেন্ট, হাই ওভার টাইম পেমেন্ট দিয়ে কাজ করাইতে হয়। তো পার্থক্য আসলে অনেক বেশি বাংলাদেশের সাথে। তো ভাই, আপনি তো এখান থেকে ওই ইউনিভার্সিটি অফ অসলোতে পড়ালেখা করে জবে ঢুকছেন, তো মানে ওখানে জব, মানে এই ধরনের ফুল টাইম জব পাওয়াটা কেমন কঠিন আপনার জন্য ছিল? যে আচ্ছা, আপনি তো প্রায় 3টা কোম্পানিতে ইন্টার থেকে জব করলেন, এখন বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনে আছেন, তো হ্যাঁ। এই যে জব পাওয়াটা কেমন ডিফিকাল্ট? যেমন এখন অনেক দেশে, যেমন ফিনল্যান্ড, ইউকেতে জব পাওয়াটা বেশি একটা ক্রাইসিসের ব্যাপার। নরওয়েতে কি এমন কিছু আছে নাকি পাস করার পরই মোটামুটি জব পাওয়া যায় খুঁজলে 2, 3, 4 মাস? হুম। এইটা আসলে এখন তাদের জব ক্রাইসিসও অনেক, মানে অনেক জায়গায় অনেক লোক লাগবে নরওয়েতে, এমন অনেক সেগমেন্ট আছে, যেহেতু অয়েল অ্যান্ড গ্যাস একটা বিরাট সেগমেন্ট নরওয়েতে, আবার ফিশ ইন্ডাস্ট্রিজ অনেক বেশি, আইটি ইন্ডাস্ট্রি বড়, কিন্তু ওই অনুসারে তাদের স্কিলড লোক নাই। আবার যে প্রবলেমটা আসলে নরওয়ে এই জায়গায় একটু বুদ্ধিমানের কাজ করছে, টিউশন ফি দেওয়ার অন্যতম রিজনই কিন্তু স্টুডেন্ট ফ্লো রিডিউস করা। তারা চায় নাই, তাদের প্রায়োরিটি ছিল আসলে নরওয়েজিয়ান যে লোকজন তাদের প্রমোট করা বা তাদের ওয়ার্ক ফোর্সে নিয়ে আসা। তো টিউশন ফি এত হাই করার রিজনও ছিল এটা, যাতে স্টুডেন্ট না আসে। তো এখন আবার দেখতেছে খুব ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে, স্কিল জবের অনেক শর্টেজ। এই জায়গায় কনস্ট্রাকশনের লোক নাই, অনেক কাজ অনেক স্লো, মানে ব্যাংকের কাজ আমি যদি বলি, আমার এক ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হইতে লাগছে 2 মাস, 2 থেকে 2.5 মাস, যেটা বাংলাদেশে আমি মনে হয় মোবাইল দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে যায়, বা আরো ইজি মনে হয়, 10-15 মিনিটও লাগে না। তো এগুলার অন্যতম রিজন কিন্তু আসলে লোকজন কম, মানে অনেক স্লো প্রসেস। তো এর ফলে যেটা হয়েছে, লোক লাগবে, বাট তাদের আসলে ওপেন ট্রুথ হইলো এটাই যে তাদের প্রেফারেন্স নরওয়েজিয়ান ফার্স্ট। কেউ যদি সেম স্কিলে থাকে, যদিও তারা মানে বলে যে ডাইভার্সিফিকেশন সব ঠিক আছে, বাট আসলে এটা হিডেন ট্রুথ, যে আমি নিজেও যখন অ্যাপ্লিকেশন করতে গেছি দেখছি, আমি অনেক সময় মানে দেখতেছি যে জব রিকোয়ারমেন্টের সাথে আমি কোয়ালিফাইড, বাট যে হায়ার্ড হয়েছে তার সাথে আমার এক্সপিরিয়েন্সের গ্যাপ অনেক বেশি। তো ক্রাইটেরিয়ায় আসলে অনেক লোক লাগবে, বাট তাদের প্রায়োরিটি আসলে নরওয়েজিয়ান লোকজন ফার্স্ট। আর জব শেষ করে আসলে পড়ালেখা শেষ করেই জবে ঢোকাটা আসলে খুবই এক্সট্রিমলি হার্ড, কারণ অনেক ফ্যাক্টর ইনভলভ। সব চাকরির ডিমান্ড এই জায়গায় সমান না। মেকানিক্যাল, আইটি, বিজনেস, এক একটার ডিমান্ড এক এক রকম। আমার চাকরিতে, আমার যে চাকরি সেলসের চাকরি, এই জায়গায় 100% ল্যাঙ্গুয়েজ লাগে, কিন্তু ফরচুনেটলি আমি যেসব কোম্পানিতে ঢুকছি, তো যদিও আমার ক্লায়েন্ট হলো নরওয়েজিয়ান, বাট আমার স্কিলের জন্য বা অন্যান্য ফ্যাক্টরের জন্য ওই জিনিসটা ওভারকাম হয়েছে, যে যদিও আমার নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, বাট আমার অন্যান্য স্কিল ওই জবের জন্য হাই। তো আসলে নিজেকে প্রস্তুত করতে হবে। অনেক লোক, অনেক ফ্রেন্ড আমাদের সাথে 2021 সালে আসছিল, যারা ফিনল্যান্ডে চলে গেছে, পর্তুগালে চলে গেছে, অনেকে বাংলাদেশ চলে গেছে, আমার সাবজেক্টে সেম সাবজেক্টেই আসছিল। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে, বাট জব পাওয়া আসলে কঠিন। কিন্তু কেউ যদি ল্যাঙ্গুয়েজ ক্র্যাক করতে পারে, নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, তো তার জন্য আসলে অনেক জিনিস ইজি হয়ে যায়। আরেকটা জিনিস জানা ছিল ভাই, নরওয়েতে এই যে পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা পাওয়া, এটা নিয়মগুলো কেমন? যেমন জার্মানিতে মাস্টার্স করার পর 2 বছর সময় দেয় যে একটা পার্মানেন্ট জব খোঁজার জন্য, ওয়ার্ক ভিসা দেয়। নরওয়েতে হুম, কি এরকম? আপনি তো গিয়েছিলেন স্টুডেন্ট ভিসাতে, তারপরে যে হ্যাঁ, আপনার ভিসাটা কনভার্ট হয়ে ওয়ার্ক ভিসা গেল, বা আপনি হ্যাঁ, যেহেতু ওখানে সেটেল হওয়ার একটা ইচ্ছা আছে, তো হ্যাঁ, এই প্রসেসটা কেমন, এটা সম্পর্কে যদি একটু বলতেন, কারণ এক এক দেশের তো এক এক নিয়ম, তো হ্যাঁ, কিভাবে সেটেল হওয়া যায় আর কি। হ্যাঁ। তো এই জায়গায় মাস্টার্স হলো 2 বছর, বাট মানে ভার্সিটি ইন জেনারেল মানে মোটামুটি এটা 3 বছরে কমপ্লিট করা যায় থিসিস নিয়ে। ঠিক আছে, তো মাস্টার্স কেউ যদি 3 বছরে সে কমপ্লিট করে, মাস্টার্স শেষ হওয়ার পর নরওয়ে গভর্নমেন্ট বা নরওয়ে অথরিটি 1 বছরের সময় দেয় হলো ওই জব সিকিং ভিসা। 1 বছরের মধ্যে সাবজেক্ট রিলেটেড ফুল টাইম জব তাকে ম্যানেজ করতে হবে। সাপোজ আমি মানে আইটির জব করতেছি বা আমি সেলসের জব করতেছি, বাট আমার ব্যাকগ্রাউন্ড হলো যে কি বলবো, হিউম্যানিটিস বা আর্টস এর কোনো সাবজেক্ট বা কোনো রিলেভেন্সি নাই, তাহলে আমার সেটা স্কিল জব হিসেবে কাউন্ট হবে না। এখানে স্কিল জব বলতে সেটারই বোঝায় যে তোমার সাবজেক্ট বা এক্সপিরিয়েন্সের সাথে যে জবটা তুমি করতেছো সেইটা রিলিভেন্ট কিনা। তো আমি যদি ভুল না জানি, ফিনল্যান্ডে হয়তো এরকম কোনো রুলস নাই। ফিনল্যান্ডে একটাই রুলস যে ফুল টাইম জব পেয়ে গেলেই হলো
ওই একটা মিনিমাম স্যালারি রিকোয়ারমেন্ট আছে, ওইটা ফুলফিল করলেই হলো। বাট নরওয়েতে আসলে জব সাবজেক্ট রিলেটেড তোমার জব লাগবে। তো সাবজেক্ট রিলেটেড জবের দুই ধরনের ক্যাটাগরি আছে। একটা তো হলো যে কর্পোরেট যে চাকরি, যে চাকরিগুলোয় আমি এঙ্গেজ আছি, আরেকটা হলো পিএইচডি মাস্টার শেষ করে অন্যান্য আমি জানি না আর কোনো জায়গায় আছে কিনা, বা আসলে আমার আইডিয়া নাই। বাট নরওয়েতে মাস্টার শেষ করে যদি কেউ পিএইচডি তে ঢুকে, পিএইচডি অ্যাজ এ জব কাউন্ট হয়। তো তাকে মান্থলি ট্যাক্স দেওয়ার পরে 34-35 হাজার ক্রোনার তার মান্থলি স্যালারি থাকে ট্যাক্স কাটার পরে। পিএইচডি, সেই পিএইচডিটা হয় 3 থেকে 4 বছরের। তো এই পিএইচডিটা আবার স্কিল জব হিসেবে কাউন্ট হয় যদি ওই স্কিল জবের ক্রাইটেরিয়া না বলি। তো দুই ধরনের চাকরি আছে ওই চাকরি, একটা হলো একাডেমিক এই রিলেটেড চাকরিগুলো, আরেকটা হলো কর্পোরেট লাইনের যে চাকরি। তো ওই চাকরি হয়ে গেলে তোমার 3 বছরের ভিসা দিবে, স্কিল ভিসা। তো 3 বছরের চাকরি যদি সে মেনটেন করতে পারে, তার স্যালারির একটা থ্রেশহোল্ড আছে, রিকোয়ারমেন্ট আছে। এখন মনে হয় ব্যাচেলরের জন্য হলো 5.5 লাখ, 5,20,000 ক্রোনার। আর মাস্টার্স যদি কেউ করা থাকে, জবের যদি মাস্টার্স লাগে, তাহলে সেই জবের রিকোয়ারমেন্ট হলো অ্যারাউন্ড 6 লাখ ক্রোনার। কিন্তু সব বেতনই অলমোস্ট এইটার উপরে আর কি, এই থ্রেশহোল্ডের উপরে। কেউ যদি কর্পোরেট চাকরি করে বা পিএইচডি করে, এই স্যালারিটা আসলে মানে এক্সিড করে ফেলে। তো 3 বছর পরে সে আসলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যদি কারো এই জায়গায় 3 বছরের স্কিল ভিসা থাকে। আমার যেমন স্কিল ভিসা এই যে হলো, আমি এখন পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতেছি। তো ওই অ্যাপ্লিকেশনের প্রসিডিউর হলো, এক হলো জব থাকা, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হলো A2 লেভেল, খুবই মিনিমাম, ওই মিনিমাম লেভেল পার করা। আরেকটা ছোট ওই সোশ্যাল স্টাডি টেস্ট আছে, খুব ইজি। এই হলো পিআর এর রিকোয়ারমেন্ট, এছাড়া ওইরকম হার্ড কোনো রুলস নাই। তো ভাই মোটামুটি যদি আমরা ধরি মাস্টার্সে 3 বছর আর এরপরে ওয়ার্ক ভিসা 3 বছর, মোটামুটি 6 বছর লাগবে ওভারঅল আপনার পাসপোর্টটা পেতে বা নরওয়েতে সেটেল হওয়ার মোটামুটি। আমি কি এটা ওটাও বলা যায় না। কেউ যদি মাস্টার্স করতে আসে, তার যদি এক্সট্রা ক্যাপাবিলিটি থাকে, এক্সট্রা ক্যালিবার থাকে, সে তো মাস্টার্সে আইসে, যেমন আমার কিন্তু মাস্টার্স শেষ হওয়ার আগেই চাকরি হয়ে গেছে। তা আমি যেহেতু মাস্টার্স করতেছিলাম পার্ট টাইম, কেউ মাস্টার্সে আসলো, ফার্স্ট সেমিস্টার শেষ করলো, এর মাঝে তার চাকরি হয়ে গেছে, এরকম কিন্তু অনেক আছে। তো তার কাউন্ট কিন্তু ওই জায়গা থেকে শুরু। তার স্কিল জব যখন থেকে শুরু হবে, ভিসাটা সে যখন স্কিল জবে, স্টুডেন্ট ভিসা থেকে স্কিল জবে মাইগ্রেট করে ফেলবে, ওখান থেকে 3 বছর, ওইখান থেকে 3 বছর পরে সে পিআর এর অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন কেউ যদি এসে 6 মাস পরে সে চাকরিতে ঢুকে যায়, স্কিল জব পেয়ে যায়, তো তার টাইমটা কিন্তু ওইখান থেকে শুরু। তো টাইমটা হবে হলো 3 বছর স্কিল জবে থাকা, সেটা যখন থেকেই শুরু। আর ভাই আপনার সাথে কালকে কথা বলার সময় আপনি বলতেছিলেন যে নরওয়েতে স্পাউস নিয়ে কিছু সুবিধা হ্যাঁ, পাওয়া যায়, মানে হ্যাঁ, সিঙ্গেল আসার থেকে। ওই বিষয়ে আপনি কিছু বলেন, যেহেতু অনেক স্টুডেন্ট অনেকে আছে হ্যাঁ, দেখা যায় বিএসসি করার পর একটু জব টপ করে হয়তো হ্যাঁ, বিয়ে করছে, তাদের জন্য কি সুবিধা এটা একটু। হ্যাঁ। তা আমিও কিন্তু সেম ভাবে আমি আসছি বাংলাদেশে, যখন আমি জব পড়াশোনা শেষ করছি, জবে ঢুকছি কিছুদিন, তারপর বিয়ে করছি। বিয়ে করার পর আমার স্পাউস সহকারে আমি আসছি। আমার স্পাউস এখন স্টাডি করতেছে অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে, সেও সিএসসি তে পড়তেছে আর কি। তো নরওয়েতে এখন সবচেয়ে লুক্রেটিভ হলো কেউ যদি স্পাউস সহকারে আসতে পারে, কারণ ওই যে টিউশন ফির যে ব্যারিয়ার, এই ব্যারিয়ার টোটালি থাকবে না যদি কেউ স্পাউস সহ আসতে পারে। কারণ কি? কারণ হলো স্পাউসের চাকরি করার কোনো লিমিটেশন নাই। সে ফুল টাইম জব করতে পারবে, ফার্স্ট কথা হলো একটা। সে 160 ঘন্টার উপর বা 200 ঘন্টা, তার কোনো ওয়ার্কিং আওয়ার্স এর লিমিট নাই, মাসে যার ক্যাপাবিলিটি যত। কেউ যদি 160 ঘন্টা কাজ করে, ফুল টাইম জব করে, যদি সর্বনিম্নটা আমি ধরলাম, তাহলে তার মোটামুটি ইনকাম ট্যাক্স কাটার পর থাকবে 27-28 হাজার ক্রোনার, ঠিক আছে, মাসে। সে যদি 1 বছর মানে থাকে, মোটামুটি এটা 4 লাখ 4.5 লাখ ক্রোনার সে ইনকাম থাকবে তার, ঠিক আছে। ওই ট্যাক্স কাটার পরে হয়তো কত 2.5 লাখ 3 লাখ ক্রোনারের মতো থাকবে। তো এটা দিয়ে কিন্তু তার ইজিলি টিউশন ফির যে ঝামেলাটা আছে সেটা শেষ। কারণ লিভিং এক্সপেন্স একজন আর দুইজনের জন্য থাকা অলমোস্ট সেম। কারণ এই জায়গায় মেইন খরচটা হলো বাসা ভাড়ার। বাসা ভাড়ার যে খরচ, যে একজন আর দুইজনের থাকা, স্টুডেন্ট হাউজিং গুলাই যদি ম্যাক্সিমাম হলো স্টুডেন্ট হাউজিং আছে এই জায়গায়, স্টুডেন্ট হাউজিং এর বাংলাদেশ থেকে অলমোস্ট সবাই স্টুডেন্ট হাউজিং পায়, যেই ইউনিভার্সিটিতে আসো, ঠিক আছে, মোটামুটি অলমোস্ট সবাই স্টুডেন্ট হাউজিং পায়। তো স্টুডেন্ট হাউজিং পাইলে যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে আসলে তার থাকার খরচটা কিন্তু অলমোস্ট মানে সেম একজন আর দুইজনের জন্য। বাট ইনকাম কিন্তু তার হয়ে যাইতেছে কি ডাবলের চেয়ে বেশি, যেহেতু স্পাউস সহকারে সে আসতেছে। তো তার ওই টিউশন ফির ঝামেলা শেষ হয়ে যায়,
এর উপর আরো যে বড় বেনিফিট আছে যে স্টুডেন্ট যখন পড়তেছে, কোনো স্পাউস যদি নরওয়ের যে সিস্টেম 2 বছর যদি সে ট্যাক্স পে করে, ফুল টাইম জব করে, তারপর যদি স্পাউস পড়াশোনা করতে চায়, ধরো স্টুডেন্টের পড়াশোনা শেষ 3 বছর হলো, ওইদিকে স্পাউস ফুল টাইম জব করছে এই জায়গায় 2 বছর বা 3 বছর সে ফুল টাইম জব করছে, তখন যদি স্পাউস এই জায়গায় স্টাডি করতে চায় তার কিন্তু টিউশন ফি লাগবে না, তার জিরো টিউশন ফিস। তো এইটা একটা বড় ফ্যাক্ট যে এই জায়গায় সেটেল ডাউন হওয়ার জন্য, যে একটা লোক তখন যে স্পাউস ছিল সে চলে যাবে স্টুডেন্ট ভিসায়, যেহেতু তার কোনো পড়াশোনা লাগতেছে না, তো সেই স্টুডেন্ট ভিসায় যদি চলে যায়, তো তখন স্টুডেন্টরা একটা লম্বা সময় পায় ল্যাঙ্গুয়েজ শেখার বা চাকরি করার, লম্বা সময় পায়, সেই সময়ে সে আসলে এঙ্গেজ করতে পারে। তো স্পাউস আসার বড় বেনিফিট হলো এই যে এই জিনিসটা আর কি। আবার স্পাউসরা যদি এট এ টাইম পড়াশোনাও করতে চায়, স্পাউসরা লোন পায় গভর্নমেন্ট থেকে, সেটাও একটা বড় ফ্যাক্ট। এগুলো আসলে ইন ডিটেলস সে যখন আসবে সে আসলে অলরেডি জানতে পারবে, কিন্তু এই জায়গায় যদি কেউ স্পাউস নিয়ে আসতে চায় এটা একটা বড় বেনিফিট। আর সাথে আমি একটু অ্যাড করে দিই, কারো যদি বেবিও থাকে এই জায়গায়, স্টুডেন্ট হোক আর যেই হোক, বেবির বার্না হেগে বেবির জন্য সার্টেন 2,000 ক্রোনার, অলমোস্ট 2,000 ক্রোনার পার মান্থ সে গভর্নমেন্ট থেকে পায়। আর এই জায়গায় ওই সিস্টেম নাই যে এই জায়গায় বেবি হলে সে পাসপোর্ট বা পিআর পাবে, এরকম না, মানে বার্থ রাইটে তার কোনো এই জায়গায় কোনো ফ্যাসিলিটি নেই, বাট সে ইন জেনারেল 2,000 টাকা 2,000 ক্রোনার করে পার মান্থ সে গভর্নমেন্ট থেকে পাবে, সে স্টুডেন্টের বাচ্চাই হোক যে বাচ্চাই হোক। তো এই ফ্যাসিলিটিস গুলো আছে। আবার ডে কেয়ার সিস্টেম আছে এই জায়গায়। ডে কেয়ার মানে ইউকের সাথে যে প্রবলেম, আমার এক ফ্রেন্ড আছে ইউকেতে, তার ওয়াইফ জব করতে পারতেছে না কেন, ওই জায়গায় ডে কেয়ার হিউজ এক্সপেন্সিভ, কিন্তু এই জায়গায় আসলে ডে কেয়ার খুবই মিনিমাম, যে টাকাটা সে পায় ওই টাকা দিয়েই তার ডে কেয়ারের খরচ হয়ে যায়, আরো সেভ হয় আর কি। তো এই জন্য কেউ যদি স্পাউস নিয়ে আসতে চায় এই সময় হলো নরওয়ে আসলে খুবই তার জন্য লুক্রেটিভ অপশন। আর ভাইয়া আরো একটা প্রশ্ন করি, যে আমাদের যারা ব্যাচমেট বা আমাদের 1-2 বছর সিনিয়র, অনেকে ধরেন অপশন রাখে জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, বা ধরেন ইংল্যান্ড, অস্ট্রিয়া, লিথুনিয়া। তো এগুলি দেখেও কেন নরওয়েতে চুজ করা মানে ভালো মনে হতো? আপনার কি মনে হয় যে কেন জার্মানি না চুজ করে নরওয়ে চুজ করবে, বা অস্ট্রেলিয়া চুজ না করে নরওয়ে চুজ করবে? এই বিষয়ে আপনার কি মনে হয় যে নরওয়েটাই কেন আপনার মনে হয় যে বেস্ট, বা একজনের জন্য এখন ভালো সময় নরওয়েতে অ্যাপ্লাই করা? আচ্ছা, তো আসলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। এক একজনের, আমার ফিনান্সিয়াল কন্ডিশনের সাথে আরেকজনের ফিনান্সিয়াল কন্ডিশন নাও ম্যাচ করতে পারে। সে হয়তো এফোর্ড করতে পারবে অস্ট্রেলিয়া একবারে হয়তো 50 লাখ টাকা, 30-40 লাখ টাকার একটা সার্টেন মানে তার এক্সপেন্স আছে, সেটা সে যদি বিয়ার করতে পারে তাহলে হয়তো সে অস্ট্রেলিয়া চুজ করবে, কারণ তার ইংলিশ স্পিকিং কান্ট্রি। আবার ইউকেতে যেই প্রবলেম এখন হইতেছে, ইউকেতে আসলে অ্যান্টি ইমিগ্রেশন চলতেছে, ইউকের ইউনিভার্সিটি বা ইউকের অনেক দিন ওয়েট করা লাগতেছে পেপারসের জন্য, অনেক ফলস ইনস্টিটিউট আছে, অনেক ভেজাল। আমার যে ফ্রেন্ডের কাছে শুনতেছি বাবু হইলে সে ডে কেয়ারে দিতে পারতেছে না, যেহেতু একজনের বাসায় থাকতে হইতেছে, বা ওই জায়গায় ইমিগ্রেশন খুব হার্ড, আবার জব ম্যানেজ করাও টাফ। আবার যদি অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান কথা বলি, সুইডেন, এই জায়গায় সবগুলোই আসলে ইমিগ্রেশন খুব হার্ড করতেছে। প্লাস হলো জার্মানিতে ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার, যে আবার টাইম কনজিউমিং, ওই জায়গায় পার্মানেন্ট হইতে গেলে মনে হয় 7-8 বছর সময় লাগে, ওইরকম একটা সার্টেন বাউন্ডারি আছে। ডেনমার্কে 8 বছর হয়তো সময় লাগে। তো নরওয়েতে যেটা আমি বললাম, কেউ যদি আইসে 1 বছরের মধ্যে সে স্কিল জব ম্যানেজ করতে পারে, 3 বছর পর তার পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যায়, এর 1 বছর পর সে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারে। কিন্তু নরওয়েতে ক্র্যাক করার মেইন জিনিসটাই হলো স্কিল জব ম্যানেজ করা। সব বেতন ঠিক আছে, কিন্তু এইটা যদি কেউ ম্যানেজ করতে পারে তার জন্য ইজি। তো নরওয়ে আসলে ফার্স্ট প্রায়োরিটি আমার জন্য যেটা ছিল, অবশ্যই তখন ডিফারেন্স ছিল, টিউশন ফি ছিল না। এখন যেহেতু টিউশন ফি আছে, আসলে অন্যদের আরো অন্যান্য অপশনও চুজ করে তার কম্পারিজনে বের করতে হবে তার জন্য কোনটা ফিজিবল। কেউ যদি অস্ট্রেলিয়া যেতে চায়, আর আনসার্টেনিটি আসলে সব জায়গায় আছে, অস্ট্রেলিয়া গেলেই তার পার্মানেন্ট থাকা হয়ে যাবে বা ওই জায়গায় ফ্যাসিলিটি পাই যাবে, জিনিসটা কিন্তু এরকম না। আবার নরওয়েতেও সেম, নরওয়েতে আমার যেরকম হয়তো হয়েছে অনেকে নাও হইতে পারে, অনেক ব্যাড এক্সাম্পল আছে, অনেক অনেক ভাইরা চলে গেছে, অনেকে আসছিল আমাদের সাথে, আসছিল আমাদের ব্যাচে আসছিল, অনেকে ফিনল্যান্ড চলে গেছে, অনেকে অন্য জায়গায় চলে গেছে, অনেকে দেশে চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যদি কেউ নরওয়ে চুজ করতে চায়, সেটার কয়েকটা রিজনের মধ্যে এক হলো যে জব লাইফ ব্যালেন্স মানে খুবই হাই, ঠিক আছে, যে এইখানে মানে মানে ইউএস এর মতো এই 14 ঘন্টা 12 ঘন্টা এগুলা কাজের কোনো প্রেশার নাই, প্যারা নাই। ওয়েদার একটু প্রবলেম হইতে পারে অনেকে ঠান্ডার জন্য, আমার এই প্রবলেম হয় নাই। আবার হলো যে নরওয়ের সোসাইটি স্ট্রাকচার খুবই ভালো,
তো কয়েকটা দিক যদি আমি চিন্তা করি, এইসব দিক স্যালারি অনেক হাই, আবার লিভিং এক্সপেন্স আবার অনেক হাই, স্যালারির সাথে ট্যাক্স হাই। তো প্রস এন্ড কনস আসলে সব জায়গায় আছে। বাট নরওয়ে এখন যদি আমি ফার্স্ট ক্রাইটেরিয়া বলি, কেউ যদি আসলে স্পাউস নিয়ে আসতে চায় তার জন্য নরওয়ে চুজ করা আসলেই বুদ্ধিমানের কাজ হবে। ইন এ সেন্স অনেক কিছু ডিপেন্ড করে, অনেক টাইম সে থাকতে পারবে। যদি এক একজনের গোল সেট আপ তো আসলে এক এক রকম হয়, কেউ শুধু আসলে পড়াশোনাই চিন্তা করতে চায়, সে পিএইচডি করবে, এই করবে, আবার কেউ চিন্তা করে যে সেটেল ডাউনের কথা, কেউ চিন্তা করে যে আমি ফিনান্সিয়ালি ইনকাম করবো। নরওয়েতে মানে ফিনান্সিয়াল স্কোপ অনেক বেশি, মানে পার্ট টাইম জব করেও, অড জব করেও বা ওই রিলেটেড অড জব করেও মানে হিউজ ইনকামের একটা অপশন আছে। এই আমার আহ, আমার পার্সোনাল অপিনিয়ন হলো এটা। আহ, এখন তো ভাই পৃথিবীর অনেক দেশে অ্যান্টি ইমিগ্রেন্ট একটা মুভমেন্ট চলতেছে, যদিও এখানে ইমিগ্রেন্টদের অনেক দোষ আছে। তো হ্যাঁ, অস্ট্রেলিয়া বা ইউকে তে বিশেষ করে, আমেরিকাতে তো আরো বেশি। হ্যাঁ, নরওয়েতে এরকম বা যেটাকে আমরা রেসিজম বলি, মানে হ্যাঁ, এটা কেমন আপনি ফেস করছেন? বা কারণ অনেকেরই এটা একটা মানে হেডেক থাকে যে যদি একটা ভিন দেশে যাচ্ছি এমনি একা, এরপর যদি আবার রেসিজমের শিকার হয়, তাহলে এটা অনেকের জন্য একটা ব্রেকিং পয়েন্ট। তো হুম, আপনার কাছে নরওয়েটাকে কেমন মনে হলো? আপনি তো প্রায় 5.5 থেকে 6 বছর হ্যাঁ, ছিলেন হ্যাঁ, আর কি, মানে আচার হ্যাঁ, আচরণ ব্যবহার। হ্যাঁ। হ্যাঁ। তো এটা আরেকটা ফ্যাক্ট নরওয়ে চুজ করার ওয়ান অফ দ্য মেইন রিজনস, নো রেসিজম। এইখানে আসলে অনেক লোকজনই আছে, যতক্ষণ না ওই যে মানে আমিও নিউজ পেপারে দেখি যে কোরআন শরীফ পুরাইতেছে, এই জিনিস ওই জিনিস, বাট দ্যাট ডাজেন্ট মিন ওটা কিন্তু একটা সার্টেন গ্রুপ। আমি অন্য কেউ যদি চাই সে বাইবেলও পুরাইতে পারে, মানে জিনিসটা এমন যেহেতু ওপেন জিনিস, এই কারণে হলো এই ফ্যাক্ট। বাট আমি যে এই 5-6 বছর আছি, আমি আমার ওয়াইফ হিজাব করে, সে কোনোদিন এই 5-6 বছর হয়ে গেছে আমরা কোনোদিন নট এ সিঙ্গেল টাইম রেসিজমের শিকার হইনি। ঠিক আছে, কেউ বাজে কথা এটার জন্য মানে কেউ হিজাব পড়ছে, কারো দাঁড়িয়ে আছে, এগুলার জন্য কেউ কোনো সময়, আমি এখন পর্যন্ত আমার যে এই যে এত বাংলাদেশি ভাইরাও পরিচিত আছে, নট অনলি মি, তারাও বলতে পারবে আসলে নরওয়েতে এই জিনিস খুবই লো, খুবই লো, যে মানুষের ভার্বালি রেসিজমের যে স্বীকার করা এই জিনিসটা কম। বাট চাকরি ক্ষেত্রে কিন্তু আমি বলছি হিডেন একটা টেন্ডেন্সি হলো তাদের লোক নেওয়া, আমি যেটা মনে করি আসলে খারাপ না। কারণ কি, কারণ অনেক সেন্স, একটা কালচারাল ফ্যাক্ট থাকে। নরওয়ের কালচার আর আমার কালচার কিন্তু সেম না। তো একজন কলিগ যখন চাবে, সে আসলে ম্যাক্সিমাম সময় হয়তো চায় যে তার মন মতে হোক। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আফ্রিকান কোন লোক যদি বাংলাদেশে আসে, তার ক্ষেত্রে কিন্তু আমরাও অনেক সময় রেসিস্ট হয়ে যাই, কিন্তু ওই টাইপের ফিজিক্যাল রেসিজম, আচার ব্যবহার রেসিজম নরওয়েতে আসলে নাই। হিজাব নিয়ে কোনো প্রবলেম নাই লোকজনের এই জায়গায়। ও আচ্ছা, আরেকটা জিনিস হলো যে অসলোতে হালাল খাবার, হালাল মাংস কিন্তু অ্যাভেলেবেল, অনেকগুলা পাকিস্তানি শপ আছে সেন্ট্রালের ভিতরেই, সো সেইগুলা কিন্তু অ্যাভেলেবেল। মসজিদ মসজিদ অ্যাভেলেবেল, মানুষজন কিন্তু বোরকা পড়তেছে, হিজাব পড়তেছে, মসজিদে যাইতেছে জুব্বা পরে, কোনো প্রবলেম নাই এই জায়গায়। আচ্ছা ভাই, কেউ যদি স্টুডেন্ট অবস্থা থেকে চায় যে সে নরওয়েতে ক্যারিয়ার গঠন করার ব্যাপারে ডেডিকেটেড, তাহলে সে কোন কোন স্কিল নিয়ে এখন থেকে কাজ করতে পারে? আচ্ছা, তো ফার্স্ট কাজই হলো ল্যাঙ্গুয়েজ শেখা। নরওয়েতে আসলে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথস যদি কেউ গেইন করতে চায় সেটা হলো ল্যাঙ্গুয়েজ। এখন দুই একটা ওয়েবসাইট আছে যেগুলো আসলে ফ্রি ল্যাঙ্গুয়েজ শেখায়, ওগুলো আমি দিয়ে দিব না, ওগুলো অ্যাড করে দিও। তো ওই ওয়েবসাইট থেকে যদি কেউ বেসিক থেকে বাংলাদেশ থেকে বসেও শিখতে পারে, তার জন্য নরওয়েতে আসার পর অবশ্যই তার বেটার কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিট হইতে হবে। তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যদি কেউ কোর্সে অ্যাডমিট হয়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে, নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। তো আমি আসলে এটা আমার লেজিনেসই হোক আসলে, মানে যেই কারণেই হোক, আমি ওইভাবে ল্যাঙ্গুয়েজে ইনভলভ হইতে পারি নাই বিভিন্ন কারণে। ওয়ান অফ দ্য কারণ ছিল হলো যে আমার যেহেতু জব হয়ে গেছে ইংলিশ স্পিকিং দিয়ে, আমি ওই এফোর্টটা দেইনি, বাট আমার এটা ভুল ছিল আর কি। কিন্তু এই জায়গায় মাস্টার হওয়ার একটাই রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ শেখা। আর ল্যাঙ্গুয়েজের যদি হার্ড আমি বলি, ইংলিশের সাথে অনেক সিমিলারিটি নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজের। আমি এক ভাইরে চিনি, তার 1 বছরে নেই, সে বাংলাদেশ থেকে আসছে, সে এই একবারের অ্যাটেম্পটে সে B1 পাস করে ফেলছে। ইভেন এই জায়গায় অনেক পাকিস্তানি লোকজন আছে যারা B1 B2 লেভেল নস্কে 1 বছর মধ্যে তারা ওই পজিশনে চলে যায়। কেউ যদি ডেডিকেশন দিতে পারে, তার ফার্স্ট ক্রাইটেরিয়া এই হলো এই ল্যাঙ্গুয়েজে ফোকাস করা। এর উপর ড্রাইভিং আসলে এই জায়গায় অনেক এক্সপেন্সিভ। ড্রাইভিং অনেক চাকরিতে আসলে ড্রাইভিংটা অ্যাজ এন অ্যাসেট দেখা হয়। বাংলাদেশি লাইসেন্স কিন্তু এই জায়গায় সে কনভার্ট করতে পারবে না, ফিনল্যান্ডে যেরকম হয়তো কনভার্ট করতে পারে, এই জায়গায় তার ড্রাইভিং শিখতে হবে। বাট এইটা আসলে নেক্সট স্টেপ, এটা তাকে জব পাইতে হেল্প করতে পারে। বাট মেইন ক্রাইটেরিয়া হলো তার ল্যাঙ্গুয়েজ শেখা। এই জায়গায় অনেক নেটওয়ার্কিং এর অপশন আছে, ইভেন্ট আছে, এগুলাই এঙ্গেজ হওয়া, আর লিঙ্কডইনে অ্যাক্টিভিটিস বাড়ানো।
লিঙ্কডইনে এই জায়গার এইচআরদের সাথে কানেক্ট হওয়া, এই জায়গার লোকজনের এখানে মানে বিভিন্ন ইভেন্ট হয়, টেকনিক্যাল ইভেন্ট হয়, অনেক প্রচুর ইভেন্ট হয়, এই ইভেন্ট গুলা থেকে ইন্ট্রোডিউস করা আর কি। আর এই জায়গায় অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা আসলে যে ইমিগ্রেন্ট ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য যে কোনো লোকজনদেরকে আসলে জব পাইতে হেল্প করে, মানে ফ্যাসিলিটেট করে আর কি। ভাই আপনি তো বলছিলেন যে মানে জব ক্ষেত্রে একটু হালকা রেসিজম আছে বা একটা স্বজনপ্রিয়তা আছে যে নিজের দেশের মানুষদেরকে নেওয়া, তো হ্যাঁ, তারপরে তো আপনি প্রায় এখন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছেন। তো হ্যাঁ, এই পদটা কেমন? মানে যেমন বিজনেস সাইডে অনেকে আমরা যেমন আইপি তে পড়ি, আমাদের আইপি তে বেশিরভাগ বিজনেস নিয়ে ডিল করে। তো এসব ক্ষেত্রে কি ধরেন অনেক এক্সট্রোভার্ট হইতে হয়, মানে এসব ক্ষেত্রে যেমন কমিউনিকেশন এক্সট্রোভার্ট জিনিসটা দরকার পড়ে বেশিরভাগ বিজনেস এই ক্ষেত্রে, নাকি কোনো একটা স্পেসিফিক স্কিল গ্যাদার করতে হয় যে না স্কিল হলে যতই বাইরের দেশে আমাকে ইগনোর করার কোনো সুযোগই নেই, মানে হ্যাঁ। কেমন কি এটা আর কি? এইখানে আসলে দুইটা ফ্যাক্ট। এক হলো যে মানে সেলস এর যদি চাকরি আমি হিসাব করি, সেলস এর চাকরি হলো আসলে এক্সট্রোভার্ট ইন এ সেন্স, তুমি হয়তো মানে পার্সোনালিটি এক্সট্রোভার্ট না, বাট পরিবেশ ক্ষেত্রে তুমি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারো কিনা, হ্যান্ডেল করতে পারো কিনা। এটার অন্যতম ফ্যাক্ট হলো যে এগুলো আরো ফ্লারিশ হয় যখন মানুষ এই জায়গায় এসে পার্ট টাইম জব করে। আমি জানি না বাংলাদেশে তোমরা কি পার্ট টাইম জব কেউ করতেছো? আমাদের ভাই এই জি ভাই। সুযোগটা থাকে না, আমাদের আসলে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস থাকে, তো এর হ্যাঁ, কারণে হচ্ছে অনেক কিছুর কারণে সুযোগটা হয়ে হ্যাঁ, ওঠে না। সেম সেম, আমিও কিন্তু করতে পারিনি পার্ট টাইম জব, কিন্তু আমিও করতে পারিনি। আমরা বাপ মার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। হ্যাঁ, আমাদের বাপ মা অনেক জেনারাস, এই জন্য আসলে আহ, এত বয়স হয়ে যাওয়ার পর্যন্ত আমাদের কিন্তু তার দ্বারা তারা অনেক ফিনান্সিয়াল সাপোর্ট দিছে। কিন্তু এই জায়গায় আসলে কিন্তু সিস্টেম অন্যরকম। এই জায়গায় আসলে 18-20 বছর হইলেই তার সে হয়তো বাইরে কাজ করে, পার্ট টাইম জব করে, সবাই দোকানে কাজ করতেছে, রেস্টুরেন্টে কাজ করতেছে, বিভিন্ন জায়গায় কাজ করতেছে, সামার জব করতেছে, টাকা ইনকাম করতেছে। তো এই কাজগুলা করতে করতে, যদিও নরওয়েজিয়ানরা আসলে খুবই ইন্ট্রোভার্ট, কোল্ড টাইপের মানুষ, তারা এত সহজে মিশে না, হাসে কম, হাসাহাসি কম, মানে অনেক অনেস্ট লোক, বাট তারা আসলে ইন্ট্রোভার্ট। তো আসলে কিন্তু বাংলাদেশিরা যখন এইসব জায়গায় কাজ করে, কাস্টমারদের সাথে ডিল করতে হয়, রেস্টুরেন্টে কাজ করতে গেলে যদি কেউ ওয়েটার হিসেবে কাজ করে তখন তার তো কাস্টমার ডিল করতে হয়। তো এই কাজগুলো করতে করতে আসলে সে মানে অনেক কিছু গেইন করতে পারে। তো এগুলো আসলে মাচ মোর মানে লার্নিং স্কিলের চেয়েও আসলে ইনস্টিংক্ট ভাবে জন্মগত ভাবেই থাকে, কিন্তু তারপরও এগুলো চেঞ্জ করা যায় যদি মানে এই বিজনেস লাইনে কেউ ঢুকতে চায়। লিঙ্কডইনে, ইউটিউবে প্রচুর কোর্স আছে, সিআরএম টুলস এর কোর্স আছে, নেগোসিয়েশনের কোর্স আছে, কোল্ড কলিং, আউটরিচ, এগুলার কোর্স আছে। তারপরে যদি কেউ স্পেসিফিকলি অ্যানালিটিক্যালে ঢুকতে চায়, ডেটা অ্যানালিটিক্স আছে, মার্কেট রিসার্চ আছে। এগুলো জিনিস কিন্তু লিঙ্কডইন লার্নিং বলো, ইউটিউব লার্নিং বলো, উইদাউট এনি পেমেন্ট, লাইক পেইড এর কথা আমি বললাম না, বাংলাদেশে এখন তো সবাই অনেক পেইড কন্টেন্ট এগুলাই অনেক ইনভলভ হইতেছে, কিন্তু এই সময় তো আসলে আমাদের কাছে এত হয়তো ইনভেস্টের মতো ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি নেই। কিন্তু যদি কেউ ইউটিউব অথবা লিঙ্কডইন থেকেও চেষ্টা করে তাহলেও কিন্তু অনেক ভালো অপরচুনিটি আছে শেখার। তো আমি বলবো যে এক্সট্রোভার্ট হইতেই হবে জিনিসটা এরকম না, বাট তোমার মানুষের সাথে ওপেননেস, একটা জায়গায় যদি ইভেন্টে যাও, তুমি যদি এক জায়গায় গিয়ে চুপ করে বসে থাকো, তাইলে কিন্তু ওই জায়গায় ইভেন্টে যাওয়ার কোনো, তাইলে তোমার ওই জায়গা থেকে তুমি কিন্তু কোনো কিছু গেইন করতে পারলা না। তো জিনিসটা ডিফারেন্সিয়েট আসলে এই জায়গায়, যে মানুষের কাছে যাইতে হবে, কথা বলতে হবে, তাইলেই মানুষ আসলে ওপেন আপ হয়, আর অপরচুনিটি ওই 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 জায়গা থেকেই তোমার বের হয়। ভাই কালকে আপনার সাথে কথা বলার সময় আপনি বলছিলেন যে নরওয়ের মানুষজন নরওয়ের ভাষার পাশাপাশি ইংলিশে বেশ কমফোর্টেবল, যেটা ধরেন জার্মান, স্পেন বা ফ্রান্সের মানুষজন হয় না। তো জব ক্ষেত্রে আপনি যেমন বললেন যে আপনি এখনো নরওয়ের ভাষা শিখেন নাই, জাস্ট ইংলিশ শিখে আপনি এত দূর আসতে পারলেন, তো এই বিষয়ে জাস্ট একটু ক্লারিফিকেশন দেন যে মানে নরওয়েতে ইংলিশটা কেমন চলে বা নরওয়ের ভাষা শিখা কি একদমই ইম্পর্টেন্ট, মানে এটা যদি আপনি বলতেন। হ্যাঁ, তো এটা আসলে আমার ভুল, আমারটা আসলে এক্সাম্পল হিসেবে নেওয়া উচিত না। আমি এটা ভুল করছি, আমি স্বীকার করতেছি। আমি হয়তো আরো ভালো জায়গায় যাওয়ার স্কোপ থাক মানে আছে যদি আমি ল্যাঙ্গুয়েজটা গ্র্যাপ করি। তো এইটা আসলে ডিসকারেজ করব। আমি আসার পরপরই বলবো ফার্স্ট কাজ হলো ল্যাঙ্গুয়েজে সময় ইনভেস্ট করা। বাট এই জায়গায় 100%, অলমোস্ট 100% আমার মনে হয় যে সবাই ল্যাঙ্গুয়েজ ইংলিশ পারে। আর এটাই হয়েছে ডিসঅ্যাডভান্টেজ, মানে আমি শিখতে পারি না কেন, শিখতে পারি না কেন, যে আমার ইংলিশে হয়তো আসলে কাজ হয়ে যাচ্ছে। এই জন্যই আমার আসলে ওই ফিল্ডটা আসে নাই। আমার কলিগরা সুইচ করে যায় ইংলিশে, নর্স থেকে ইংলিশে চলে যায়, লোকজন গ্রোসারি টোসারি যেইখানেই যাও সবাই ইংলিশ পারে। তো ঝামেলাটা আসলে ওই জায়গায় হয়েছে। যদি ওই ফ্রান্সের মতো হইতো, জার্মানির মতো হইতো, যে তারা ইংলিশে কথা বলবেই না, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলবে, তাইলে কিন্তু আমার বাধ্য হয়ে সোসাইটিতে ইন্টিগ্রেট হওয়ার জন্য হলেও আমার শিখতে হতো।
কিন্তু যে ব্যারিয়ার গুলা, ব্যাংকিং কাজ, হসপিটাল, এই জায়গায় কিন্তু সব হইলো নস্ক ল্যাঙ্গুয়েজে। পরে যে বার্নাহেগে আমার বাবা ছোট বাবু যে কিন্ডার গার্ডেনে যাবে, ওই জায়গায় যে নোটিশ সবকিছু এই জায়গায় হলো তাদের ল্যাঙ্গুয়েজে। তো আসলে ল্যাঙ্গুয়েজ না শিখলে ঝামেলা হলো এই সব জায়গায়। তো আমারটা আসলে আমার যেই সিচুয়েশন, আমি আসলে এটা ডিসকারেজ করি। এই জায়গায় আসার সাথে সাথেই একজনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজ যদি কেউ মাস্টার হইতে পারে 2 বছর সময়ে, অল্প অল্প করে হলেও, তার জন্য আসলে নরওয়েতে স্কোপ অনেক বেশি, অনেক বেশি। মানে 100% হয়তো না, 100% রিজিক তো আসলে কেউ কারো বলতে পারে না যে কার রিজিক কোন জায়গায়, কিন্তু তার প্রবাবিলিটি অনেক হাই যে ল্যাঙ্গুয়েজে যে ভালো করবে আর কি। আচ্ছা ভাই, এখন আমরা যারা এখন ভার্সিটিতে পড়াশোনা করতেছি, তো আমাদের প্রতি আপনার অ্যাডভাইস কি কি থাকবে? আমার ফার্স্ট অ্যাডভাইস হলো, যদি স্পেসিফিক বাইরে আসারও প্ল্যান থাকে, তো আস্তে আস্তে আইএলস এ বাংলাদেশিদের আসলে আমি একটা জিনিস অ্যাড করতেছি, মানে প্রশ্নটাকে পুরোটা কমপ্লিট করে দিই। মানে মেন হ্যাঁ, হচ্ছে আপনার মতো এই যে মাইগ্রেশন, মানে অনেকেরই তো বাংলাদেশে যেমন একটা রিসার্চ আসছে 55% যারা ভার্সিটিতে পড়ে তারা বাইরে মাইগ্রেশন করতে চায়। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই অস্ট্রিয়া এই যে এটার মধ্যে আসবে। তো আপনি জাস্ট এই প্রশ্নটা উত্তর এভাবে দেন যে মানে পুরোপুরি বাইরে মাইগ্রেশন বা সেটেল করার জন্য মানে কিভাবে করলে সহজ হবে। হয়তো আপনি কোনো ডিফিকাল্টি ফেস করছেন, সেই পরামর্শ যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে হয়তো এই ডিফিকাল্টি আমাদের ফেস করা লাগবে না। তো হুম, এই বিষয়ে আর কি, যে কিভাবে বাইরে মাইগ্রেশন এবং সেটেল হওয়া যায়, এই বিষয়ে একটা, হুম, যে এখনকার ভার্সিটি স্টুডেন্টদের কি কি করা উচিত আপনার মনে হয়? হুম। আমার ফার্স্টেই মনে হয় যে আমাদের মানে অন্যতম প্রধান দুর্বলতা, আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে গিয়েও, যে আসানুল্লাহ পড়াশোনা করছে, অন্যান্য জায়গায় পড়াশোনা করছে, বাট ইংলিশে তারা এত কমফোর্টেবল না। তো ফার্স্ট কাজই হলো, যেই জায়গায় যে সারা পৃথিবীর সব জায়গায় অন্যতম রিকোয়ারমেন্ট হলো আইএলটিএস। তো আইএলটিএস তে ক্র্যাক ডাউন করা, এটার জন্য স্পিকিং এ ভালো হইতে হবে। যে স্পিকিং এ ভালো হওয়ার জন্য, আইএলটিএস পরীক্ষায় ভালো হওয়ার জন্য মিনিমাম 6 মাস থেকে 1 বছর পড়াশোনার পাশাপাশি, খুব বেশি সময় কিন্তু দেওয়া লাগে না। যে ভুলটা আমি করছি আসলে, যে হয়তো আমি যদি আরো আগে থেকে দিতাম, আমি 2021 সালে আসছি, আমি হয়তো আসার পর 17, 18, 19, 20, 21, 4 বছর আমার সময় লাগছে সব ডিসিশন নিতে। বাট হয়তো এই জিনিসটা আরো আগে আমি ডিসাইড করতে পারতাম, যেহেতু আমার নলেজ ছিল না। আর ইংলিশের পিছনে, আইএলস এর পিছনে আসলে সময় ইনভেস্ট করা, এটা হলো ফার্স্ট ফার্স্ট সাজেশন। সেকেন্ড সাজেশন হলো, বাংলাদেশ থেকে যদি অপশন থাকে, কেউ যদি জব এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারে, এইটা অন্যতম বড় বড় ক্রাইটেরিয়া। কারণ হুট করে বিদেশে এসে ফ্রেশারের জন্য জব পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট, যেহেতু সে একদম ফ্রেশার। আমার বাংলাদেশ থেকে 3 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল, জব এক্সপিরিয়েন্স ছিল। তো সেইটা কিন্তু আমার এই জায়গায় অ্যাক্সেলারেট করছে। বাংলাদেশে আমার একটা ডিগ্রি ছিল, বাংলাদেশের আমার আইবিএ ডিগ্রি, এমবিএ ডিগ্রি কিন্তু এই জায়গায় মাস্টার্স হিসেবে কাউন্টেড। তো এই অপশন যদি কারো থাকে যে বাংলাদেশে কিছুদিন জব এক্সপিরিয়েন্স নিয়ে আসার, সেইটা বলবো, সেইটা করা উচিত। কারণ এই জায়গায় আইসেই ফ্রেশার হিসেবে আসলে জব পাওয়াটা পৃথিবীর সব জায়গায় ডিফিকাল্ট। আমার মনে হয় বাংলাদেশেও ডিফিকাল্ট যে ফ্রেশার হিসেবে ভালো কোনো জায়গায় ল্যান্ড করা, আর এটা তো আরো বাইরের দেশ। তো ওই ওই অপশনটা। আর সেকেন্ড, থার্ড হলো যে নেটওয়ার্কিং। পৃথিবীর সব জায়গায়, ইভেন নরওয়েতেও আসলে অনেক রিক্রুটমেন্টই হয়ে যায় আসলে ইন্টারনালি নেটওয়ার্কিং এর মাধ্যমে। যে আমার একজন চিনে, এইচআর আমার পরিচিত, বা আমার ম্যানেজার আমাকে চেনে, সে ইন্টারনালি আমার রেফার করতেছে। বাংলাদেশেও সেম, যার নেটওয়ার্কিং আসলে যত বড়, তার উপরে ওঠার সিঁড়ি অনেক হাই। এখন নেটওয়ার্কিং বলতে শুধু এইটা না, নেটওয়ার্কিং বলতে এই যে আমি আসানুল্লাহ থেকে পাশ করছি, আমার কয়টা ছোট ভাই বা জুনিয়র আমার সাথে এঙ্গেজ, আমার সাথে পরিচিত, লিঙ্কডিনে কয়জন আমার সাথে কানেক্টেড, খুবই কম। কিন্তু লিঙ্কডিনে কিন্তু এটা খুব ডিফিকাল্ট কিন্তু না। লিঙ্কডিনে তুমি সার্চ দেওয়ার অপশনই আছে, ফিল্টার করার এই অপশনই আছে, যে আসানুল্লাহ থেকে পড়ছে, এক্সক্লুড করে দিলা জিওগ্রাফি, বাংলাদেশে নাই বা অন্য জায়গায় আছে, বা বাংলাদেশে আছে ভালো কোনো জায়গায়, তাকে কিন্তু রিচ করা খুব ইজি। তো তার সাথে কানেক্টেড থাকলে এই যে মানে এই ইনফরমেশন বলো, এখন আজকে যদি মানে 2 দিন পরে যদি ভার্সিটির কোনো জুনিয়র আমারে নক দেয়, আমি জানি এটা 100 জনের মধ্যে 99 জনই চেষ্টা করবে যে মানে জুনিয়র যারা আছে তাদের হেল্প করার। তো এই নেটওয়ার্কিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কোনো কমন প্ল্যাটফর্ম নাই, লিঙ্কডইন একটা অপশন। যেহেতু আসানুল্লাহর আমি জানি না ওইরকম অ্যালামনাই প্ল্যাটফর্ম আছে কিনা যে জুনিয়রদের সাথে এঙ্গেজ করার, যেহেতু ওটা নাই, লিঙ্কডইন একটা অপশন। তো নেটওয়ার্কিং আসলে অনেক বড় জিনিস। আর যেই কান্ট্রিতে যাইতে চায় সেই জায়গার স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শেখা। অনলাইনে প্রচুর ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল, ইউটিউবে অ্যাভেলেবেল। কেউ শিখতে চাইলে আসলে বর্তমান যুগে কোনো বাইন্ডিংস নাই, টাকা পয়সা ছাড়া অনেক কিছু শেখা যায় যদি কেউ আসলে মানে আগ্রহী হয় শেখা। আর
পড়াশোনাতেও ভালো করে করতেই হবে, এইটা তো আসলে এটার কোনো বিকল্প নাই। আম, আম, এই হলো আমার সাজেশন আর কি। আমি যেই ভুলগুলা করছি, এই ভুলগুলা হয়তো ভুল না ঠিক, এই জিনিসগুলো যদি আমি আরো আগে ডিসিশন নিতাম, হয়তো আমার ক্যারিয়ার আরো গ্রো হইতো আর কি। তা আমার সাজেশন থাকবে এইটা। এই কারণে ভাই আসানুল্লাহ আসলে কোনো কমন প্ল্যাটফর্ম নাই, কিন্তু এখন আমরা হ্যাঁ, চাচ্ছি যে এই পডকাস্টের মাধ্যমে, যেমন আজকে আপনি হ্যাঁ, আসছেন, ভবিষ্যতে হয়তো আমরা আরো অনেক মানুষ জানতে পারবো, হ্যাঁ, যাদের মাধ্যমে হ্যাঁ, জুনিয়ররা জানতে পারবে। যেমন আজকে আমরা আসলে অনেক ইনফরমেশন জানতে পারছি। নরওয়ের দেশটা আসলে অনেক মানে বাংলাদেশে বেশ জনপ্রিয় না। হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, হয়তো নরওয়ে অত ভালো কমিউনিটিও নেই। এখন হয়তো হ্যাঁ, আজকে আমাদের হ্যাঁ, পডকাস্টের মাধ্যমে অনেক মানুষ হয়তো অনেক কিছু জানতে পারবে। এক্স্যাক্টলি, আহ, এক্স্যাক্টলি। তো ভাই আমাদের হচ্ছে আর প্রশ্ন নাই। আপনি যদি আর কিছু অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড করতে পারেন, আর না হলে আমরা আজকের পডকাস্টটা এখানে শেষ করতে পারি। আপনি যদি কোনো লাস্ট কথা বলতে চান, যে কোনো পরামর্শ বা স্টুডেন্টের জন্য বা ওভারঅল বাংলাদেশের যে কোনো স্টুডেন্টের জন্য। আমার সাজেশন হলো আসলে একটাই, বাংলাদেশ আসলে ছাড়তে চাওয়ার অনেক রিজন মানুষের অনেক। এই যে আমি, মানে আমারও খারাপ লাগে, নিজের দেশকে কে না ভালোবাসে, ঠিক আছে? এই যে আমি এত মানে হয়তো কমফোর্টে আছি, কিন্তু দিন শেষে কিন্তু আমার বাংলাদেশে আমার দেশ। কিন্তু তারপর আসলে জীবনের তাগিদে, জীবনের প্রয়োজনে অনেক সিচুয়েশন, ফ্যামিলি, ফিনান্সিয়াল অনেক সিচুয়েশনে মানুষ আসলে ডিসিশন নেয় যে সে বাংলাদেশ থেকে মাইগ্রেট করবে। পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতি, যেসব পরিস্থিতি আমি দেখতেছি, আমার হয়তো কারো বাচ্চা আছে, সে বাচ্চা নিয়ে ফিল সেফ করে না। তো নরওয়ে নিয়ে আমার বলার জিনিস একটাই, এই সোসাইটিতে আসলে লোকজন খুবই সেফ। আমার মনে হয় যে জীবনযাত্রার মান বলো বা সেফনেসের রেকর্ড যদি আমি বলি, তো খুবই সেফ কান্ট্রি। লাইফের লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই বাংলাদেশের তুলনায়, কিন্তু প্রস এন্ড কনস আসলে সবই আছে। এই জায়গায় আসলেও দেখা যাবে দেশের মানুষ মিস করতেছে, দেশের খাওয়া মিস করতেছে, বাট আলটিমেটলি ডিসিশনটা আসলে ওইভাবেই ব্যালেন্স আকারে নিতে হবে, কার প্রায়োরিটি কোনটা আসলে। কেউ যদি আসলে একটা জিনিস থেকে আরেক জিনিসে জাম্প করতে যায়, তো তখন প্রায়োরিটি সেট করে তার ডিসিশন নিতে হবে। আর যদি কারো বাইরে আসার ইন্টেনশন থাকে, তো স্পেসিফিক কান্ট্রি নিয়ে আসলে ভালোভাবে ঘাটাঘাটি করে তারপরে আসলে মুভ করা উচিত। আর নরওয়ে নিয়ে যে কোনো প্রশ্ন বা যে কোনো ধরনের সাজেশন, ইভেন অ্যাপ্লিকেশন প্রসেসেও যদি হেল্প লাগে, তো আই এম উইলিং টু হেল্প। আমি লিঙ্কডিনে কানেক্টেড থাকতে আমার কোনো প্রবলেম নাই, আমি লিঙ্কডিন প্রোফাইল আমার দিয়ে দিব। তো ওই জায়গায় যদি এনি জুনিয়র অফ আসানুল্লাহ যদি কেউ মানে উইলিংলি নেক্সট ইনটেকেও আসতে চায়, আমি যে কোনো ধরনের সাজেশন তাদের আসলে আমি দিতে পারবো। এই, আর থ্যাংক ইউ তোমাদেরকে যে আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করারও আসলে একটা দরকার ছিল। আমি যেহেতু বলতেছিলাম আমরা যে প্রবলেমের মধ্যে দিয়ে গেছি, যাতে জুনিয়ররা, একটা দায়বদ্ধতা আছে সিনিয়রদের, শুধু অনেক কিছুর বাইরেও আসলে ক্যারিয়ার গাইডেন্স, মাইগ্রেশন গাইডেন্স, একটা নতুন দেশে আসা, সেটেলমেন্ট। আমার যদি আজকে কোনো আগে থেকে পরিচিত বড় ভাই থাকতো, হয়তো আসার পর সে আমার এক বেলা হয়তো খাওয়া দাওয়ার এই জায়গার কেউ কিছু না, কিন্তু তারপরও সে, আমি একটা ভরসা করে আসতে পারতাম যে না, আমার একজন বড় ভাই আছে বা ভার্সিটির বড় ভাই আছে, যে সে, আমি কোনো আননোন জায়গায় যাইতেছি। তো এইটা আসলে বড় ফ্যাক্টর। থ্যাংক ইউ তোমাদের আসলে এই জিনিসটা অর্গানাইজ করার জন্য, এই প্ল্যাটফর্মটা আসলে আসানুল্লাহ দরকার। আমি আবারও তোমাদের থ্যাংক ইউ দিতেছি এই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমরা পারি নাই, বাট তোমরা এই এত ব্যস্ততার মাঝেও, এত পড়াশোনার চাপের মাঝেও যে ইনিশিয়েটিভ নিয়ে করতেছো, তোমাদের অনেক থ্যাংক ইউ। আর আশা করি যে এই জিনিস আরো সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ভাই আপনি মাঝখানে বলতেছিলেন যে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ে সিনিয়র আর জুনিয়রদের যে এঙ্গেজমেন্টের বিষয়টা, এটা আসলে আমাদের অনেক কম। আমরা যখন হচ্ছে 1-1 এ ছিলাম, তখন যেমন আমাদের তো ফার্স্টে আমরা যে সাবজেক্ট চুজ করি বা পড়তে চাই, ওটা তো আসলে পড়তে পারি না, আমাদের মেরিটের বেসিসে হচ্ছে পড়তে হয়। তো অনেকে হয়তো ইচ্ছা থাকে না, কিন্তু অনেক সাবজেক্ট আসে পড়তে হয়। তো ওই সাবজেক্টে সিনিয়ররা কোথায় আছে অন্যান্য ভার্সিটির মানে ক্ষেত্রে যেভাবে জানা যায়, আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তখন ওই প্রয়োজনীয়তা থেকে আর কি আমাদের পেজটা শুরু করা, তারপর হচ্ছে আপনার সাথে কথা বলে এখন এই পডকাস্টটা শুরু করতেছি। সো আমাদের সাথে থাকবেন অবশ্যই, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই আর কি। আমি আশা করি অনেক, মানে এটা আসলে আমি এভাবে যদি বলতে চাই, সোয়াবেরও বিষয়। একটা মানুষের মানে শুধু টাকা পয়সা দিয়েও হেল্প না, মানুষের ইনফরমেশন দিয়ে যে কি পরিমাণ হেল্প হয়, এটা আসলে বলার বাইরে। আর এই পডকাস্ট থেকে বা এই পডকাস্টের সিরিজ থেকে দেখা যাবে অনেক লোক, আমি ড্যাম শিওর, অনেক ইনফরমেশন যাবে। নরওয়ে না হোক, অস্ট্রেলিয়া না হোক, ইউএস না হোক, কানাডা, যেহেতু আসানুল্লাহর অ্যালাম নাই, সব জায়গায় আছে, কোনো না কোনো জায়গায় কেউ না কেউ আছে, কেউ না কেউ অবশ্যই। অনেক লোকজন এটা থেকে হেল্প হবে, যে অ্যাটলিস্ট কানেক্টেড হবে, বড় ভাই ছোট ভাইদের সাথে কানেক্টেড হবে, সিনিয়র জুনিয়রদের সাথে কানেক্টেড হবে, আর সে তার গোলে পৌঁছাইতে পারবে। আমার এটা মনে হয়। আমরা জাস্ট ওই কমিউনিটিটা গড়ে তুলে রেখে যেতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। জি ভাই, তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে পারি। ধন্যবাদ আপনাকে অনেক আসার জন্য। আপনি অনেক ব্যস্ত, থ্যাংক ইউ তাও সময় বের করে আসছেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ।